ড্রামার শুরুতে জিনি আমাদের বলছিল স্বর্গে সর্বপ্রথম জিনিরা বসবাস করত, কিন্তু তাদের মাঝে কিছু জিনিরা হঠাৎই খারাপ হয়ে যায়। তাদের শিক্ষা দেওয়ার জন্য গড এঞ্জেলদের সৃষ্টি করে। এঞ্জেলদের সঙ্গে জিনিদের 300 বছর পর্যন্ত লড়াই হয়। এই লড়াইয়ে জিনিরা হেরে যায় আর অনেক জিনিরা মারা যায়। এরপর বেঁচে থাকা অল্প কয়েকটা জিনি এদিকে ওদিকে আমার মতোই কোনো এক চিরাগে লুকিয়ে থাকে। এইসব ঝামেলা শেষে গড মাটি দিয়ে মানুষ নামে কিছু একটা তৈরি করে আর সমস্ত জিনিদের বলে তাদের সামনে মাথা নত করতে। কিন্তু আমি, যে কিনা ধোঁয়াহীন আগুনের তৈরি, সে কিভাবে মাটির একটা কিছুর কাছে মাথা নত করতাম, তাই আমি মানা করে দেই। যার কারণে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হয় আর আজীবন শাস্তির ঘোষণা দেয়া হয়। তবে এই শাস্তি গ্রহণের জন্য আমি একটা শর্ত রাখি। যে মানুষগুলোর কারণে আমার এই অবস্থা হয়েছে, আমি তাদের আসল রূপ বের করব আর তাদেরকে নিয়েই শাস্তি ভোগ করব। এরপর থেকে 3টা উইশ পূরণের সিলসিলা শুরু হয়। আর এই উইশ পূরণ করতে গিয়ে আমি জানতে পারি এই মানুষেরা আসলে ঠিক কতটা লোভী হয়। এরপর আমার তোমার সাথে দেখা হয়। তুমি ছিলে বোকা যে নিজের 3টা উইশই অন্যের উপর বরবাদ করে দিয়েছো। তোমাকেও মরতে হলো আর তোমার জন্য আমাকেও হাজার হাজার বছর বন্দি থাকতে হলো। এবার গল্প প্রেজেন্টে আসে আর আমরা আমাদের নায়িকা কায়মকে একটা হোটেলে এসে খাবার অর্ডার করতে দেখি। তখন তার কাছে একটা মহিলা আসে। সে বলে, তুমি এবার এখানে আসা বন্ধ করো। তোমার কি মনে হয় আমি কি নোটিস করিনি? গত 10টা বছর ধরে তুমি এই দিনে এখানে আসছো আর সেম একই ডিশ অর্ডার করে যাচ্ছ। কায়ং বলে, আপনি আন্টিকে টাকা নিয়ে গ্র্যান্ডমার কাছে পাঠিয়েছিলেন আমার একটা ছবি তুলে আনার জন্য, তাই না? ফ্ল্যাশব্যাকে দেখতে পায় আন্টি টাকা নিয়ে গ্র্যান্ডমার কাছে আসে। ছোটবেলা থেকে কায়ং তার গ্র্যান্ডমার সাথেই থাকে। আন্টি বলে, আমাদের কায়ং এ খেয়াল রাখবেন। গ্র্যান্ডমার রেগে বলে, ওর মা কি করে এই ছোট্ট বাচ্চাকে ছেড়ে যেতে পারে? এই বলে সে রেগে টাকার ব্যাগটা ফেলে দেয় এবং রাতের বেলা ওটা মাটির নিচে পুঁতে তার উপর একটা মরিচের চারা লাগিয়ে দেয়। বর্তমানে কায়ং তার মা দিয়ে এইসবই যখন বলছিল তখন তার মা থেকে থামিয়ে দেয়। কায়ং বলে, 20 বছর পর আপনার মেয়ে আপনার সঙ্গে কথা বলছে, আপনার আমাকে থামানো উচিত না। তখনই কায়ংয়ের মার ফোনে মেসেজ আসে আর আমরা জানতে পারি কায়ংয়ের বড় আরো দুটো বোন আছে। মা জিজ্ঞাসা করে, তুমি আমাদের ঠিকানা কিভাবে জানলে? কায়ং বলে, আমি আমার আইডি কার্ড দিয়ে জেনেছি। কলেজে ওঠার পর কায়ং আইডির মাধ্যমে তার ফ্যামিলির খোঁজ করার চেষ্টা করছিল। তখন সে আন্টি পর্যন্ত পৌঁছায় আর তাকে জিজ্ঞাসা করে, আমার বাবা মা কোথায় থাকে? তারা তো আর গায়েব হয়ে যায়নি। এরপরই সে দুবাইয়ে তাদের সন্ধান পায়। তারপর থেকে এক এক করে 10টা বছর সে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য এই রেস্টুরেন্টে আসছে। আর আজ ফাইনালি তার মা তার সঙ্গে কথা বলতে আসলো। তখন কায়নের কাটা হাত দেখে মা জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে? এরপরই বলে, তুমি জানো তোমাকে কেন আমি ছেড়ে এসেছিলাম, আর আমার দেয়া টাকা ভালোই ব্যবহার করছো দেখছি। এই বলে সে তার ব্যাগের দিকে তাকাতে কায়ম বলে, একদমই না, এই ব্যাগটা আমি আমার নিজের পরিশ্রমে টাকা দিয়ে কিনেছি। তোমার পাঠানো টাকাগুলো আমি আর গ্র্যান্ডমা মিলে মাটিতে পুঁতে রেখেছি আর ওটার উপর মরিচের চারা লাগিয়েছি। গাছগুলো একটু একটু করে বড় হয়েছে আর এখন আমাদের বিশাল বড় মরিচের ক্ষেত। গ্র্যান্ড আমাকে শিখিয়েছে সবসময় মানুষের প্রতি কাইন্ডনেস দেখাতে। আর এখন আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আমায় দেখে ভয় পাচ্ছেন। মা বলে, তাহলে তুমি বুঝতে পারছো ভয় জিনিসটা কেমন? তুমি তো জানোই তুমি কোনো ইমোশন ফিল করতে পারো না বলে তোমাকে আমরা ছেড়ে এসেছিলাম। কায়ং রেগে বলে, কারণ আপনি আমাকে কখনো এটা শেখাননি। ফ্ল্যাশব্যাকে দেখতে পায় কায়ং এর স্কুল টিচার গ্র্যান্ডমাকে ডেকে পাঠায় আর বলে যে কায়ং প্রতিদিন বলে সে নাকি ব্যাংক কাটবে। আমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে ভায়োলেন্স ভালো না, কিন্তু সে মানতেই চায় না। রাতের বেলা গ্র্যান্ডমা তাকে একটা ব্যাঙ এনে দেয় আর কায়ং খুশি খুশি ওটা কাটতে থাকে। তখন গ্র্যান্ডমা তার হাতেও কেটে দেয়। কায়ং রেগে বলে, গ্র্যান্ডমা এমনটা কেন করলো? এখন তার ব্যথা হচ্ছে। গ্র্যান্ডমা বলে, ওই ব্যাঙটারও এমনই ব্যথা হচ্ছিল। তখন কায়ং রেগে গ্র্যান্ডমার গলা টিপে ধরে। তখন গ্র্যান্ডমাও কায়ং এর গলা টিপে ধরে। কায়ং বলে সে যেন তাকে ছেড়ে দেয়, তার দম নিতে কষ্ট হচ্ছে। গ্র্যান্ডমা বলে সেও শ্বাস নিতে পারছে না, তবে কায়ন যদি তাকে ছাড়ে তাহলেই সে কায়নকে ছেড়ে দিবে। তখন কায়নও গ্র্যান্ডমাকে ছেড়ে দেয়। এরপর গ্র্যান্ডমা কায়নকে বলে, যদি কায়ন কোনোদিন কাউকে হাক করে তাহলে গ্র্যান্ডমাও তাকে হাক করবে, যদি কায়ন কাউকে কাটে তাহলে গ্র্যান্ডমাও তাকে কাটবে, আর যদি কায়ন কাউকে মেরে ফেলে তাহলে গ্র্যান্ডমাও তাকে মেরে ফেলবে। এটাই তাদের রুল। কায়ন যেন সবসময় এটা মাথায় রাখে। এরপর গ্র্যান্ডমা বলে, আমার দিকে তাকাও, যদি ভবিষ্যতে কখনো আমার এমন চেহারা দেখো
ভেবে নিবে আমি অনেক হতাশায় আছি আর আমি মরে যাচ্ছি, আর আমি মরে গেলে তুমিও মরে যাবে। প্রেজেন্টে কায়ন তার মাকে বলে, আমার গ্র্যান্ডমা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই তোমার কারণে যদি আমার গ্র্যান্ডমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে তাহলে আমার হাত তোমার গলা টিপে ধরবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর কায়ং দুবাই ঘুরতে বের হয়। এখানে বাকি ট্যুরিস্টদের হেসে হেসে ছবি তুলতে দেখে সেও তাদের কপি করার চেষ্টা করে। তখনই একটা বালু ঝড় আসলে সবাই সেটা দেখতে চলে যায়, তবে কায়ং উল্টো দিকে হাঁটা লাগায়। এখানে সে তার বান্ধবীকে মেসেজ করে বলে এই জায়গাটা কাউকে পুঁতে ফেলার জন্য পারফেক্ট একটা জায়গা। তখনই সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। দেখতে পায় সে একটা ল্যাম্পে হোঁচট খেয়েছে। এরপর সে ওই ল্যাম্পটাকে বারবার বালুর মাঝে মারতে থাকে। তার সামনে তার মায়ের চেহারা ভাসছিল। এরপর রেগে সে ওই ল্যাম্পটাকে ছুঁড়ে মারে, কিন্তু অন্য দিক থেকে ল্যাম্পটা আবারও সেখানে এসে পড়ে। বেচারি আবারও ওটাতে হোঁচট খেয়ে পড়ে যায়। এবার সে ওটা নিয়ে গবেষণা করতে শুরু করে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতে থাকে। এরপর তার চুল যখন ওটাতে পড়ে, ভেতর থেকে জিনি বলে ওঠে, এটা তো তুমি। এসবের চক্করে ওটাতে ঘষা লেগে যায় আর জিনি বাইরে বেরিয়ে আসে। কায়ন বলে, যদি একটু নড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর তার চুল দেখে বলে, তুমি কোন শ্যাম্পু ইউজ করো? তখন জিনি তার কাছে এসে আবারও তার চুলের ঘ্রাণ নিয়ে বলে, এটা তো তুমি। এরপর জিনি নিজে নিজে চুলে পেঁচিয়ে পড়ে যায়। কায়ম বলে, এটা আমার কোন জোকার? জিনি বলে, আমি জোকার না, আমি হলাম জিনি। এরপরে দেখি জিনি বমি করতে শুরু করে, কারণ কায়ম তার ল্যাম্পটাকে অনেক জোরে জোরে ঝাঁকিয়েছিল। তবে কায়ম এসব কিছু পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। জিনি বলে, এমন কোন মানুষটা আছে যে একটা জিনি পেয়ে তাকে ফেলেই চলে যায়? ওপার কায়ন হোটেলে ফিরে দেখে জিনি তার চুলের বাহার ছড়িয়ে দিয়ে তার রুমেই বসে আছে। জিনি বলছিল, তোমাকে আমার কথা শুনতেই হবে। কায়ম বলে, আমি শুধুমাত্র আমার নানির কথা শুনি। জিনি বলে, তাহলে আমাকে তোমার নানি ভেবে নাও। কায়ম বলে, আমি মাঝে মাঝে আমার নানির কথাও শুনি না। জিনি বলে, 983 বছর হয়ে গিয়েছে, এতদিন ধরে আমি ওই ল্যাম্পেই বন্দী ছিলাম। কায়ম বলে, তুমি এতদিন ওই ল্যাম্পে কি করেছিলে? এবার জিনি বলতে শুরু করে। তখন আমরা জিনিকে ল্যাম্পের ভিতর রাগী অবস্থায় দেখি। বাইরে তার পোষা প্যান্থার ছিল, যে মানুষের রূপ নিতে পারত। যুগে যুগে সে ওই মেয়ের ছবি দেখিয়ে দেখিয়ে তার খোঁজ করার চেষ্টা করত, তবে সে তার সন্ধান পেতে পেতে ওই মেয়েটা ওই জন্মে মারা যেত। জিনি বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। আমি গডের কাছে অনুরোধ করেছিলাম সে যেন তোমাকে পুনর্জন্ম দেয় আর আমার সঙ্গে তোমায় আবারও দেখা করিয়ে দেয়। এসব বলে পেছনে ফিরতেই দেখি কায়ম তার চুল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে তার ল্যাম্পের ভিতর চলে যায়। তখন কায়ম তার ল্যাম্পটা উঠায়, সে মূলত এতক্ষণ নাটক করছিল। তখন পেছন থেকে জিনি তাকে ডাক দেয়। কায়ম বলে, তোমার গল্প শুনে আমার অনেক ইন্টারেস্টিং লাগছিল। আচ্ছা, এরপরে কি হয়? গড কি তোমার কথায় সাড়া দেয়? জিনি বলে, হ্যাঁ, গড আবার ইচ্ছা পূরণ করে, তবে আমাকে একটা শর্ত দিয়ে বলে, যদি আমি কোনোদিন ওই মেয়ের সামনে মাথা নত করি তাহলে সেদিনই আমাকে ধ্বংস হয়ে যেতে হবে। এরপরই আমার তার সাথে দেখা হয়। তখন আমাদের একটু আগের সিন দেখানো হয়, যখন কায়ং ওই ল্যাম্পটা পেয়েছিল আর ওটাকে ঝাঁকাতে ঝাঁকাতে ভেতরের বেচারা জিরির অবস্থা খারাপ করে দিয়েছিল। এখানে জিনি বলে, আমি তোমার 3টে উইশ পূরণ করতে পারি। আমি শুধু কোনো মেয়েকে জীবিত করতে পারবো না আর তোমার ভবিষ্যৎ বলতে পারবো না। এছাড়া তুমি যাই বলবে আমি তাই করতে পারবো। কায়ম বলে, আমি তোমাকে এখানে মেরে দিলে কেমন হয়? পরের দিনে তারা রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই একটা গাড়ি এসে জিনির অর্ধেক শরীর নিয়ে চলে যায়। তখন কায়ংকে তার গ্র্যান্ডমা ফোন করে বলে, তুমি ছেলেদের কাছ থেকে কিন্তু দূরে থাকবে। কায়ং বলে, আমার সাথে এখনই একটা ছেলে আছে, তুমি কথা বলবে? তখন জিনিও হ্যালো বলে। পরের সিনে দেখি কেউ একজন কায়ং এর একটা ভিডিও দেখছে, যে গাড়ি ঠিক করছিল। তখন কায়ং বলে, যদি তুমি এই গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করো তাহলে আমি তোমাকে পরবর্তীতে একটা ডিসকাউন্ট দেব। ক্যামেরাম্যান জিজ্ঞাসা করে, সাইকোপ্যাথরা কি যে কাউকে মেরে ফেলতে পারে? কায়ং বলে, সেটা জানি না, তবে পৃথিবীতে একজন মানুষ আছে যার জন্য আমি যে কাউকে মেরে ফেলতে পারি। এটাকেই কি ভালোবাসা বলে? আমরা দেখি একটা ছেলে এই ভিডিওটা অনলাইনে পোস্ট করে দেয়। এদিকে কারণ একটা শপে আসে, তখন তার বান্ধবী তাকে মেসেজ করে বলে, তুমি দুবাইয়ে গিয়েছো তাই আমার জন্য কিছু গিফট নিয়ে আসবে। তখন কায়ং আরেকজন টুরিস্টকে জিজ্ঞাসা করে, কোথাও ঘুরতে আসলে বন্ধুদের জন্য কি গিফট ভেবে নিবে আমি অনেক হতাশায় আছি আর আমি মরে যাচ্ছি, আর আমি মরে গেলে তুমিও মরে যাবে। প্রেজেন্টে কায়ং তার মাকে
জিনি এসে বলে তোমার 3টা উইশ আছে, তাড়াতাড়ি সেগুলো চেয়ে নাও। কায়ম রেগে বলে এখান থেকে দূর হয়ে যাও। বাকি টুরিস্টরা তো অবাক হয়ে যায়, তারা জিজ্ঞাসা করে কায়ম কার সাথে কথা বলছে। কায়ম বলে এই যে আমার পাশে জিনি দাঁড়িয়ে আছে। তারা তো কায়মকে পাগল ভেবে ওখান থেকে চলে যায়। জিনি বলে আমাকে তুমি ছাড়া আর কেউই দেখতে পায় না। কায়ংয়ের তো অনেক রাগ হয় আর ওই ল্যাম্পটা নিয়ে এসে নদীতে চলে আসে। তবে হোটেলে এসে দেখে জিনি আবারও এখানে এসে বসে আছে। এরপর সে দিয়ে ওটা 1 দিরহামে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তবে জিনি আবারও হোটেলে পৌঁছে যায়। এবার সে প্ল্যান করে আরেকটা জিনি বের করে ওর সঙ্গে এই ফাইট করাবে। এরপর সে ওই দোকানে গিয়ে বিভিন্ন ল্যাম্প ঘষতে থাকে। এর ভেতর থেকে জিনি বেরিয়ে আসে। কায়ম ভাবে সব জিনিরাই মনে হয় একই রকম দেখতে। তখনই আমাদের জিনি নিজের প্রশংসা করতে শুরু করে। তখন কায়ং রেগে একটা ল্যাম্প দিয়ে তার মাথায় বাড়ি মারে। জিনি বলে তুমি যেখানেই যাবে আমি তোমাকে খুঁজে নেব। কায়ং বলে তুমি কোরিয়ান কিভাবে বলছো? জিনি বলে আমি আরবিতেই বলছি, তুমি কোরিয়ান শুনতে পাচ্ছ। কায়ং বলে তুমি আরবি জানো নাকি? তখন জিনি আরবি বলে শোনায়। বিক্রম হদা হ্যাঁ। তখন কায়ং বলে তুমি যদি সত্যি জিনি হও তাহলে টিভিতে দেখানো ওই সুপারম্যান আর ভ্যাম্পায়ারদের মতো কি উঠতে পারবে? তখন জিনি কায়ংকে নিয়ে উঠতে শুরু করে। ওই সময় কায়ংয়ের অনেক ভালো লাগছিল। জিনি তাকে নিয়ে একটা টাওয়ারের উপর চলে যায়। কায়ং বলে তুমি তোমার কান বন্ধ করো, কারণ এবার আমি চিৎকার করব, আমি একটা জিনি পেয়েছি। জিনি বলে আমি জানতাম এমনই রিয়াকশন আসবে। তবে কায়ং অনেক জোরে চিৎকার করে। এরপর ক্রিবি ভাবে জিনির দিকে তাকিয়ে স্মাইল করে। জিনি বলে এটা কেমন হাসি? কায়ং বলে এটাই আমার হ্যাপিনেস। এরপর সে তার কাছে এসে বলে এই কথাটা আমার গ্র্যান্ডমাকে বলো না। এই বলে সে জিনিকে ধাক্কা দেয়। জিনি প্রথমে পড়ে যাওয়ার ভান করে, এরপরই আবার উড়ে উপরে চলে আসে। কায়াম বলে আমি ভেবেছিলাম তোমার আসতে হয়তো আর একটু বেশি সময় লাগবে। জিনি তার ভাঙা হাত পা গুলো ঠিক করছিল আর তা দিকে রাগি চোখে তাকিয়েছিল। কায়ং বলে তোমায় দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। তখন জিনি তার গলা টিপে ধরে আর বলে তোমার এসব করা ঠিক হচ্ছে না। তখন আমরা 983 বছর আগে ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোট কায়ং বলছিল আমার শাস্তি হয়েছে, এখন তোমারও শাস্তি হবে। বর্তমানে জিনি বলে আমি আশা করেছিলাম এই জন্মে তুমি যেন বদলে যাও, কিন্তু তুমি একটু বেশি বদলে গিয়েছো। আমার কাছে এখন ভিক্ষা চাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। কায়ং বলে আমাকে মেরে ফেলো, এখনই তো আমার মজা আসতে শুরু করেছে। জিনি অবাক হয়ে যায়। কায়ং জোরে জোরে হাসতে থাকে। পরের সিনে দেখে জিনি কায়ংকে নিচে ফেলে দেয়, তবে কায়ং তখনও হাসছিল। জিনি তো আরো অবাক হয়ে যায় আর কায়ংকে উপরে নিয়ে আসে। সে বলে তোমার চোখে মৃত্যুর কোনো ভয় ছিল না। কায়ং বলে ঠিক বলেছ, মরতে আমি ভয় পাই না। এই গেমে তো আমার সবই মজা আসতে শুরু করেছে, তুমি আমাকে আবারও ফেলে দাও। জিনি বলে তুমি সত্যি অনেক বেশি বদলে গিয়েছ। এই বলে সে তাকে টাওয়ারের উপর রেখে ওখান থেকে গায়েব হয়ে যায়। পরের সিনে যিনি হতাশ হয়ে একটা রেস্টুরেন্টের বাইরে বসেছিল। তখনই সেখানে তার পোষা প্যান্থার শেডি আসে। যিনি তাকে দেখে মনে মনে তাকে তার কাছে আসতে বলে। শেডি মনে মনে বলে এই দুনিয়াতে আমি অনেক বেশি ফেমাস, তাই আমাকে একটু ফ্লেক্স করতে দিন। তবে যিনি রেগে তাকে তার কাছে আসার হুকুম দেয়। পরের সিনে শেডি নিজের মানুষ রূপে এসে জিনিকে বলে আকা আপনাকে ল্যাম্পের বাইরে দেখে আমার অনেক খুশি খুশি লাগছে। জিনি বলে হয়েছে হয়েছে, তুমি তো আমার কথা মানতেই চাইছিলে না, আমাকে তো তুমি ভুলেই গিয়েছ। শেডি বলে এমন কিছুই না, আপনি তো আমার আকা। আচ্ছা আকা, আপনাকে যে ল্যাম্প থেকে বের করেছে সে কি তার ইচ্ছার কথা বলে দিয়েছে? জিনি বলে ওই মেয়েটা বড়ই অদ্ভুত, তার কোনো ইচ্ছাই নেই। এদিকে দেখি কায়ং বাড়ি যাবার জন্য তার লাগেজ গুছিয়ে নেয় আর সে ল্যাম্পকে ওই হোটেলে রেখে চলে যায়। তবে প্লেনে এসে দেখতে পায় জিনি তার সিটে বসে ডিনার করছে। কায়ং রেগে বলে তুমি এখানে কি করছো? জিনি বলে তুমি আমার মালিক, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। এই বলে সে গায়েব হয়ে যায়। কায়ং ইরিটেট হয়ে বলে ও আমার মতো হেয়ারস্টাইল কেন করেছে? আমার চুল ওর থেকে অনেক বেশি সুন্দর। পরের সিনে কায়াম গ্রামে পৌঁছে যায়। গ্র্যান্ডমার বান্ধবীরা বলে বাহ কায়াম, তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো। তখন কায়াম পাশে তাকিয়ে জিনিকে দেখে তো অবাক হয়ে যায় আর তাকে চুপ থাকতে বলে। এরপর গ্র্যান্ডমার বান্ধবীদের বলে সে আমার বয়ফ্রেন্ড না, সে এই গ্রাম দেখতে এসেছে। গ্র্যান্ডমা বলে ওই কি সেদিন ফোনে আমাকে হ্যালো বলেছিল? কায়াম বলে হ্যাঁ, আর ওই কয়টা দিন আমাদের বাড়িতেই থাকবে। গ্র্যান্ডমার বান্ধবীরা তো মুচকে মুচকে হেসে বলে বাবা বিয়ে হওয়ার আগেই একসাথে থাকবে। এদিকে ভেতরে কায়াং জিনিকে বলে তুমি এখানে তোমার ম্যাজিক ব্যবহার করবে না আর তুমি কারোর সামনেও আসবে না। জিনি বলে তুমি তো আমাকে মেরে
চাও তাই না, তাহলে তুমি এই ইচ্ছাটাই চেয়ে দাও। কায়ং বলে, এটার জন্য আমি ইচ্ছা কেন চাইবো, এটা তো আমি নিজেই করতে পারি। তখনই গ্র্যান্ডমা ভেতরে এসে বলে, কায়ং কাকে মারার কথা বলছে আর সে এটা কেন উঠিয়েছে। তখন জিনি বলে, তুমি তো চেয়েছিলে আমি যেন কাউকে দেখা না দিই, তাই আমি এটাই করছি। গ্র্যান্ডমা বলে, কায়ং তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি কোনোদিনই কাউকে মারবে না। তখন কায়ং তার হাত থেকে ওটা ফেলে দেয় আর নিজের ঘড়ির টিকটিক আওয়াজ শুনে রাগকে শান্ত করার চেষ্টা করে। তখন কায়ংয়ের ছোটবেলার একটা সিন দেখানো হয়। গ্র্যান্ডমা তাকে বলছিল, তোমার জন্য তোমার বাবা মা মারা গিয়েছে, তাই তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। এটা শুনে কায়ং অনেক বেশি রেগে যায় আর কান্নাকাটি করতে থাকে। সে চিৎকার করে বলে, আমার বাবা মা আমার সাথে এমন কেন করে। তখন গ্র্যান্ডমা তার কানে ঘড়ি ধরে বলে, যখনই তোমার রাগ হবে তখনই তুমি এর টিক টিক আওয়াজ শুনলে আর তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপর সে তাকে মুভি দেখিয়ে বোঝায়, যখন পরিবারে কেউ মারা যায় তখন অনেক কষ্ট হয় মানুষের, তাই তো আমি তোমাকে মারামারি থেকে দূরে থাকতে বলি। কায়ং কিছুই বলে না, চুপচাপ মুভি দেখে আর এই ঘুরে আওয়াজ শুনতে থাকে। বর্তমানে গ্র্যান্ডমা জিনিকে কায়নের বিভিন্ন অ্যাওয়ার্ডস আর সার্টিফিকেটের ছবি দেখিয়ে বলছিল, আমার কায়ং অনেক পড়াশোনা করেছে, তুমি কত দূর করেছো। জিনি বলে, এটা আমি আগে বলতে পারবো না। গ্র্যান্ডমা বলে, এমনটা হলে চলবে না, তোমাদের দুজনের পারফেক্ট ম্যাচ হতে হবে। জিনি কোনো মতে ওখান থেকে পালিয়ে এসে কায়ংকে বলে, তোমার গ্র্যান্ডমা অনেক প্রশ্ন করে। এরপর সে ল্যাপটপে হ্যান্ডসাম হিরোদের ছবি দেখে বলে, বাহ, এদের তো আমার মতোই দেখতে। কায়ং বলে, এরা নোবেলের হিরো, নিজেকে এদের সঙ্গে কম্পেয়ার করতেও যেও না। তখন সে সেদির সঙ্গে সাইবার ক্যাফেতে গিয়ে নোবেল লিখে সার্চ করে, সেখানে ভালো রিভিউ দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। এরপর সে গ্রামের এক আন্টির কাছে যায় আর কায়ংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। আন্টি বলে, কায়ংকে আমরা গ্রামে সবাই মিলে বড় করেছি। জিনি বলে, কিভাবে। আন্টি বলে, কায়ং ছোটবেলায় দা ছুরি যেটাই হাতে পেত সেটা নিয়ে বিভিন্ন পশু পাখিদের আক্রমণ করতে যেত। তখন আমাদের মতো দেখে কেউ তাকে থামিয়ে ওটার সঠিক ব্যবহার শেখাতো। সন্ধ্যাবেলা যিনি কায়নের সাথে ছিল তখনই সেখানে গ্রামের মাতবর আঙ্কেল চা আসে আর কায়ংকে বলে, এটাই কি তোমার সেই ফিয়ন্সে যাকে তুমি দুবাই থেকে নিয়ে এসেছো। কায়ং বলে, ও আমার ফিয়ন্সে না। আঙ্কেল বলে, হয়েছে আর মিথ্যা বলো না। কায়ং জিনির কানে কানে বলে, তুমি তার সাথে কথা বলতে পারো। তখন যিনি এক্সাইটেড হয়ে আঙ্কেল চাকে হ্যালো বলে আর তার নাকের সাথে নিজের নাক টাচ করায়। এতে তো আঙ্কেল চা অনেক রেগে যায় আর বলে, তোমার আমাকে দেখে কেমন লোক মনে হয়, তুমি আমার সাথে এমন ব্যবহার করলে। তার এমন রাগ দেখে তো যিনি ওখান থেকে পালিয়ে যায়। কায়ং বলে, এখানে মানুষ হ্যান্ডশেক করে একে অপরকে হ্যালো বলে, নাকি নাক টাচ করে। এইবার আঙ্কেল চা তোমাকে শাস্তি দিবে। যিনি বলে, এটা তো আমাকে আগে বলা উচিত ছিল তাই না, এখানে আমার কোনো দোষ নেই। কায়ং বলে, তোমার এখনো জিনমির সাথে দেখা হয়নি, জিনমি তোমার সামনে পড়লে তুমি একটু সাবধানে থেকো। জিনি বলে, এই জিনমিটা আবার কে। তখন আমাদের জিনমিকে দেখানো হয় যে ওয়াশরুমে যাচ্ছিল। তখন একটা স্টাফ ডেকে বলে যে ওটা মেয়েদের ওয়াশরুম, ওখানে যাবেন না। জিনমি বলে, আমিও একটা মেয়ে। তখন স্টাফ তার কাছে ক্ষমা চাইতে থাকে। জিনমি বলে, কোনো ব্যাপার না, এমন ভুল প্রায় মানুষই করে। এই বলে সে ভেতরে চলে যায়। এবার আমরা এক বিজনেসম্যান ডং আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখি। অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনার কাছে তো অনেক টাকা আছে, তারপরও কেন আপনি আরো টাকার পেছনে ছুটে। তখন ডং বলে, এই দুনিয়াতে টাকা না থাকার মানে হচ্ছে জাহান্নামে থাকা, আর আমি জাহান্নামকে ঘৃণা করি। এদিকে দেখি শেরি জেনিকে সোডা খেতে দেয়, আর এই সোডা খেয়ে তো জেনির অনেক ভাল লাগে। এরপর শেরি জেনিকে এখানেই থাকতে বলে কোথায় যেন চলে যায়। তখন জিনি ওখানে কিছু বাচ্চাকে গেম খেলতে দেখে তার এতই খেলতে ইচ্ছা হয় যে খেলতে খেলতে সে তার সব টাকাই শেষ করে ফেলে। এরপর সে যায় কায়নের কাছে কিছু টাকা চাইতে আর তাকে বলে, শেষবারের মতো আমাকে কয়েকটা টাকা ধার দাও। কায়ং বলে, শেষবার, প্রথমবার তুমি আবার কখন আমার কাছ থেকে টাকা নিয়েছো। জিনি বলে, তোমার কাছ থেকে নেইনি, কিন্তু আমি গ্র্যান্ডমার জমানো কিছু টাকা নিয়েছিলাম। এটা শুনে তো কায়ং জিনিকে দৌড়ানি দিতে থাকে। জিনি বলে, তুমি সুযোগ পেলে আমাকে মারতে কেন লেগে পড়ো। কায়ং বলে, আমার গ্র্যান্ডমার টাকা তুমি আমাকে দ্রুত ফিরিয়ে দাও। পরের সিনে জিনি আর শেরিকে একসাথে দেখি। জিনি বলছিল, এই কায়ং মেয়েটা অনেক বেশি ভয়ানক, সে কথায় কথায় আমাকে মারতে লেগে পড়ে, আর সে নিজেকে সাইকোপ্যাথও বলে। এরপর সে সাইকোপ্যাথ নিয়ে সার্চ করে আর রেজাল্ট দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে ঠিক করে যে কোনো ভাবেই হোক তাকে তার 3টা ইচ্ছা খুব দ্রুত পূরণ করতে হবে। এরপর সে কায়নের কাছে আসে। কায়ং তখন জিম করছিল। সে এসে তার ম্যাজিক দিয়ে ওই জিমে আগুন ধরিয়ে দেয়। এরপর সে কায়ংকে বলতে থাকে,
এবার আমার কাছে আগুন নিভিয়ে তোমাকে বাঁচানোর উইশ চাও। তখন কায়ং অন্য দিক দিয়ে বেরিয়ে আসে। জিনি এটা দেখে বলে, তুমি এত ভয়ানক কেন? কায়ং তো তাকে রেগে অনেক মারতে থাকে, আর জিনি ব্যথায় চিল্লাতে থাকে আর তাকে থামতে বলে। তখনই গ্রামের মানুষ ফায়ার ব্রিগেড নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা কায়ংকে বলে, তুমি ওকে এভাবে কেন মারছো? জিনি বলে, আপনারা চিন্তা করবেন না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তখনই একজন বলে, মার খেয়ে তোমার মাথা তো চ্যাপ্টা হয়ে গিয়েছে। জিনি বলে, এসবে আমার অভ্যাস আছে, একটু পরেই এটা ঠিক হয়ে যাবে। যাবার আগে কায়ং বলে, তুমি এখানে যে ঝামেলাটা করেছো, আমি আসার আগে এটা যেন ভালোভাবে মিটে যায়, নয়তো পরের বার আমি তোমাকে একদম সত্যি সত্যি মেরে ফেলবো। এরপর সে জিনমির সাথে দেখা করে। জিনমি বলে, তুমি প্রত্যেকবার রেস্টুরেন্টে এসে এই একই ডিশ অর্ডার করো আর আমাকেও তোমার সাথে টেনে আনো। কায়ং বলে, এটা আমার গ্র্যান্ডমার রুল। গ্র্যান্ডমা বলেছে এই ডিশ খেলে আমার রাগ কমে যায়, আর আমি যদি একটা রুলও ভাঙি তাহলে আমাকে কেউ আর কন্ট্রোল করতে পারবে না। জিম্মি বলে, তুমি নিজেকে আলাদা কেন খাবো? তোমার মাঝেও আমাদের মতো ইমোশন আছে, তুমি শুধু ওটাকে ফিল করতে চাও না। কায়ং বলে, মাঝে মাঝে আমারও কিছু ফিল হয়। এই যে প্রত্যেকবার তুমি আমার সঙ্গে এসে এই একই খাবার খাও, এটা না ভেবে যে লোকেরা আমাদের দেখে হাসবে, এটাকেই তো ফ্রেন্ডশিপ বলে। আর এর কারণে আমার অনেক খুশি খুশি লাগে। এটা শুনে জিম্মি ইমোশনাল হয়ে পানি আনার কথা বলে ওয়াশরুমে চলে যায়। তখনই সেখানে জিনি আসে। কায়ন তো তাকে দেখে রেগে যায়। জিনি ভয়ে ভয়ে বলে, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করতে আসিনি, আমি শুধু এটা বলতে এসেছি জিম আমি ঠিক করে দিয়েছি। রাতের বেলা কায়ং জিনিকে একটা হেয়ার ক্লিপ কিনে দেয় আর বলে, আমার আশেপাশে থাকার সময় তুমি এই ক্লিপটা মাথায় পরে থাকবে। জিনি বলে, আমি তোমার কথা কেন শুনবো? তুমি উইশ করো, তাহলে আমি এটা পরবো। কায়ং বলে, আমার 3টে উইশ পূরণ হয়ে গেলে তো তুমি আমাকে মেরে ফেলবে, এত তাড়াহুড়া কেন করছো? জিনি বলে, এটাই এখন আমার জীবনে একমাত্র উদ্দেশ্য। কায়ং বলে, আমি আমার প্রথম উইশ চেয়ে দিব, কিন্তু তার জন্য তোমাকে প্রথমে এখান দিয়ে যাওয়া প্রথম 5 জনের উইশ পূরণ করতে হবে, আর আমাকে বোঝাতে হবে যে মানুষেরা লোভী হয়। জিনি বলে, এটা তো অনেক সহজ একটা শর্ত। এই শর্তটা দিয়ে তুমি কিন্তু ভুল করছো, কারণ মানুষেরা আসলে অনেক লোভী হয়। কায়ং বলে, আমি আমার গ্র্যান্ডমার কথায় বিশ্বাস করি। গ্র্যান্ডমা বলে, মানুষেরা অনেক ভালো হয়। জিনি তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, মনে হচ্ছিল সে কোন এক লটারি জিতে নিয়েছে। পরের সিনে কায়ং বলে, তুমি জিনিদের মাঝে টপে কি করে গেলে? জিনি বলে, আমি মানুষদের সামনে মাথা নত করতে মানা করে দিয়েছিলাম। কায়ং বলে, ও তো দেখো নিচে 101 পড়ে আছে। জিনি বলে, কই কই? কায়ং বলে, এই তো তুমি মাথা নোয়ালে। এরপর সেখানে সুপার শপে কাজ করা একটা মহিলা আসে। তারপর 2 নম্বরে একটা মেয়ে আসে, এরপর 3 নম্বরে একটা কুকুর আসে। জিনি বলে, তুমি বলেছিলে প্রথম 5 জন, তাহলে আমি এর উইশও পূরণ করব। কায়ং বলে, কিন্তু আমি তো মানুষ বলেছিলাম। জিনি বলে, না না, তুমি মানুষ বলনি, তুমি বলেছিলে প্রথম 5 জন। মানুষ নাকি প্রাণী হবে সেটা তুমি বলনি, তাই আমি ওর উইশও পূরণ করব। এরপর 4 নম্বরে এই লোক আর সর্বশেষ এই ভ্লগার ছেলেটা আসে। কায়ং বলে, 5 জন মরে গিয়েছে। জিনি বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে মানুষেরা কতটা লোভী হয়। আর শুনে রাখো, তুমি যদি সাইকোপ্যাথ হও তাহলে আমিও হলাম জিনিদের মাঝে সবচেয়ে বেশি খারাপ, এই কথাটা তুমি কখনো ভুলো না জানো। মানে ও কায়ংকে এখানে ভয় দেখানোর চেষ্টা করছিল। রাতের বেলা কায়ং এক স্বপ্ন দেখে, যেখানে সে এক অদ্ভুত জায়গায় বসে অযথাই হাসছিল। পরদিন সকালবেলা সেডি জিনিকে বলছে, আপনি ওকে সাইকোপ্যাথ কি করে বলে আসলেন? এখন আপনাকে একজনের পরিবর্তে 5 জনের উইশ পূরণ করতে হবে। জিনি তো কিছুক্ষণের জন্য ডিপ্রেশনে চলে যায়। এরপর বলে, আচ্ছা এইসব বাদ দিয়ে আমি হাওয়ায় চলে যাই, এটাই ভালো হবে। পরের সিনে সে তার জাদুই গালিচা ঠিক করে, আর যাবার আগে গ্র্যান্ডমার কাছ থেকে এক বল খাবার নিয়ে যায়। আকাশে 2টো ফাইটার প্লেন ছিল। তারা তো নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে এইসব কি দেখছে। জিনি ওখান থেকে চলে যায়। নিচে বসে কায়ং এই নিউজটাই দেখছিল যে জাপান আর কোরিয়ার আকাশ সীমায় অদ্ভুত কাউকে দেখা গিয়েছে। এই কারণে 2 দেশের মাঝে যুদ্ধ লেগে যেতে পারে। তখনই জিনি চলে আসে। কায়ং বলে, তাহলে ওটা তুমি ছিলে, এবার তোমার জন্য 2 দেশের মাঝে যুদ্ধ লেগে যাবে। তখনই ওখানে সেডি আসে আর কায়ংকে জিজ্ঞাসা করে সে এখানে কোনো পার্ট টাইম জব পেতে পারে কিনা। এরপর সে জিনির সঙ্গে খুচুর পুচুর শুরু করে দেয়। কায়ং এটা দেখে বলে, তোমরা 2জন নিশ্চয়ই একে অপরকে চেনো, তাই না?
পরের সিনে জিনি আর শেডি একসাথে বসেছিল। তখন জিনি বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি ওর অতীতে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। এরপর সে তার 90 শতকের অতীত জীবনে চলে যায়, তবে সেখানে গিয়ে তার কোনো লাভ হয় না। এরপর সে কায়াংয়ে আরো আগের জীবনে চলে যায়। এইভাবে রাজদরবারে এসেছে দেখে রাজা তার শিরচ্ছেদ করার আদেশ দেয়। বর্তমানে কায়ং রেডিওতে শুনছিল যে জোসন ডাইনেস্টিতে একটা লোক ছিল যার 3 দিন পর্যন্ত শিরচ্ছেদ করা হয়েছে, আর ওই সময়টা সে মাত্র একটা মেয়ের নাম নিয়ে দিয়েছে, কায়ং। কায়ং। তখনই যিনি সেখানে তার কাটা মাথা নিয়ে পৌঁছে যায় আর সেটাকে ঠিক করে নেয়। কায়ং বলছিল, এবার তোমার ওই 5 জনের উইশ পূরণ করতে যাওয়া উচিত। জিনি বলে, ওই 5 জনের মনে যতক্ষণ না বড় কোনো আশা জেগে উঠছে তারা ল্যাম্প দেখতে পাবে না। এরপর আমরা তাদেরকে এক অন্ধকার জায়গায় দেখতে পাই। কায়ং বলছিল, তো তুমি বলছো তোমার কাছে এমন এক কলম আছে যেটা দিয়ে ভুল লিখলেও সেটা ঠিক হয়ে যাবে। তখনই সেখানে ডং আসে। তখন জিনি জিজ্ঞাসা করি, কি ভাই, কেমন আছো? এরপর কায়ংকে বলে, সুযোগ পেলে ওর এক পালক ছিঁড়ে নিও। বলে সে তাকে ছাদ থেকে ফেলে দেয়। তখন ডং তাকে বাঁচানোর জন্য দৌড় দেয়। আমরা দেখতে পাই তার পাখা বেরিয়ে এসেছে, কিন্তু তখনও সে চিল্লাচ্ছিল। কায়ং বলে, তোমার তো দেখি পাখা আছে, তাহলে তুমি চিল্লাচ্ছিলে কেন? ডং বলে, কারণ আমি অনেকদিন পরে উড়লাম। আসলে সে একটা এঞ্জেল ছিল। তখন কায়ং তার এক পালক ছিঁড়ে নিয়ে দৌড় দেয়। পরের সিনে আমরা জিনি আর ডংকে একসাথে দেখি। তারা দুইজনে একে অপরকে বলে, বহুদিন পর দেখা হলো। ফ্ল্যাশব্যাকে দেখতে পায় জিনের ল্যাম্পটা যে জায়গায় পোতা ছিল, ডং প্রতিদিন সেখানে গিয়ে সেটার উপর একটু একটু করে বালু দিত। ওখানে আমরা একটা পেঁচাকেও দেখতে পাই। এদিকে কায়ং জিনের ভুল ঠিক করা কলম দিয়ে ডায়েরিতে লেখে, আমি আমার গ্র্যান্ডমার জন্য একটা বোঝা। তখনই লেখা পাল্টে গিয়ে হয়ে যায়, আমি আমার গ্র্যান্ডমার একটা আশা। তখনই গ্র্যান্ডমা সেখানে আসে। কায়ং জিজ্ঞাসা করে, আমি কি আপনার আশা? গ্র্যান্ডমা বলে, কেন, তুমি কি এটা আগে জানতে না? এদিকে আমরা আঙ্কেল চাকে দেখি, যে তার আর যিনি ওই মোমেন্টটাই মনে করছিল। তখনই এক ওয়ার্কার তাকে বলে, এটা তেমন বড় কিছু না, দুবাইতে মানুষ একে অপরকে এভাবেই হ্যালো বলে। এটা শুনে তো আঙ্কেল চা বহুত খুশি হয়ে যায় আর গিয়ে তার বউকে জড়িয়ে ধরে। এদিকে আমরা সুপারমার্কেটে সিন দেখি যেখানে ম্যানেজার সমস্ত ওয়ার্কারদের কথা শোনাচ্ছিল। এরপরে ওয়ার্কার মহিলা যখন কাজ করছিল তখন এসে ল্যাম্প পায়। ওটাকে ঘষে দেয়। ভেতর থেকে জিনি বেরিয়ে এসে বলে, এবার আমি তোমার 3টা উইশ পূরণ করব। মহিলা বলে, আমি এই সুপারমার্কেটের ম্যানেজার হতে চাই আর বর্তমান ম্যানেজারের উপর চিল্লাতেও চাই। পর মুহূর্তে দেখা যায় সে ম্যানেজার হয়ে যায় আর আগের ম্যানেজারের উপর চিল্লাতেও থাকে। এরপর তার সাথে কায়ংয়ের দেখা হলে কায়ং বলে, আপনি তো আপনার কার নিয়ে আমার কাছে আর আসলেন না। ওই মহিলা বলে, এবার ওই নষ্ট কার ছাড়ো, আমি অনেক ভালো কার কিনতে পারবো। তখন জিনি বলে, দেখলি তো, মানুষ এভাবেই বদলে যায়। কায়ং বলে, উনি তোমাকে চিনলেন না কেন? জিনি বলে, ওদের সামনে আমি আমার এই চেহারা নিয়ে যাই না, তারা শুধু চোখ চোখে বালু দেখতে পায়। তখনই কায়ং জিনমির কথা ভাবতে থাকে। জিনি বলে, এই জিনমিটা কে? ফ্ল্যাশব্যাকে দেখতে পায় জিনমিকে ক্লাসের মেয়ে বুলি করছিল। তখন কায়ং গিয়ে তাকে বাঁচায়। এরপর ওই বুলি করা মেয়েরা যখন ওয়াশরুমে ছিল, কায়ং তাদের উপর পেট্রোল দিয়ে তারপর দেশলায় ধরে পড়ে, এরপর থেকে যদি তোমরা তাকে বুলি করো তাহলে আমি তোমাদের মেরে দেব। এরপর জিনমির সাথে ছাদে দেখা করে বলে, তোমার কোনো বন্ধু নেই, তাই আজ থেকে আমি তোমার বন্ধু। এরপর তাকে কতগুলো বই দিয়ে বলে, এবার থেকে পড়বে, নাহলে কিন্তু আমি তোমাকে মেরে দেব। পরে আমাদের কয়েকটা সিন দেখানো হয় যেখানে কায়ং জিনমিকে একই কথা বলছিল। বড় হয়ে জিনমি একটা ক্লিনিক খোলে। বোর্ডে লেখা ছিল, অদ্ভুত লোকেদের স্বাগতম। জিনমি বলে, শুধুমাত্র অদ্ভুত লোকেরাই তোমাদের জীবনকে পাল্টে দিতে পারে। এদিকে আমরা ডং আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। ডং জিজ্ঞাসা করে, ওই জিনি ইদানিং কি করছে? অ্যাসিস্ট্যান্ট বলে, সে সারাদিন বেকারের মতো ঘুরে বেড়ায় আর গেম খেলতে থাকে। ডং বলে, ও গেম খেলতে টাকা কই পায়? এদিকে জিনি তখনও গেম খেলছিল। ওই সময় গ্রামের এক লোক সিগারেট খেয়ে নিচে ফেলে দেয়। জিনি বলে তাকে এটা উঠিয়ে ডাস্টবিনে ফেলতে, তবে ওই লোক তার কোনো কথাই শুনে না। তখন জিনি সেদিকে ডাক দেয়। সেদি নিজের প্যান্থার রূপে এসে তাকে অনেক ভয় দেখায়। তখনই কেউ সেদিকে ডাক দেয়। পরের দিন আমরা জঙ্গলে সেদিকে একটা
পেঁচার সাথে কথা বলতে দেখি। ও সময় গ্রামের লোকেরা ওদিকে আসতে থাকে। এটা দেখে তখন পেঁচা আর প্যান্থা নিজেদের মানুষ রূপে চলে আসে। আর আমরা দেখতে পাই এই পেঁচাটা তো ডমের অ্যাসিস্ট্যান্ট মিজুন ছিল। গ্রামের লোকেরা মূলত প্যান্থার ধরতে এসেছিল। তখন তারা শেরির লেজ দেখে ফেলে আর মিজনেরও কান বেরিয়েছিল। তারা জিজ্ঞাসা করে এগুলো কি। তখন শেরি বলে এগুলো আমরা গতকালে কিনেছি, সুন্দর না? গ্রামের লোকেরাও এটা মেনে নেয়। পরদিন শেরি জিনিকে বলছিল যে কায়ম ট্রেডিং করে, এর মাধ্যমে সে টাকা পায়। প্রতি মাসের 4, 14 আর 24 তারিখে নিজের জন্য ছুটি রাখে। 4 তারিখে এসে মাউন্টেন ক্লাইম্বিং করতে যায়, 14 তারিখে এসে ড্রাইভিং করতে যায় আর 24 তারিখে নিজের ওয়ার্কশপে কিছু কিছু বানায়। এরপর তারা ওই ওয়ার্কশপে চলে যায়। বানানো জিনিসগুলো দেখে জেনে বুঝতে পারে কায়ং প্ল্যান করছে গ্র্যান্ডমা মারা যাওয়ার পরই সে নিজেকেও মেরে ফেলবে। এটাতে তো সে অনেক ভয় পেয়ে যায় আর গ্র্যান্ডমার অনেক সেবা যত্ন করতে থাকে। সে দিয়ে সে বলে আমার আঁকা এই কি হয়ে গেল আপনার, আপনি এসব কি করছেন? এরপর সে বলে কায়ং আমাকে কিছু একটা জিজ্ঞাসা করার চেষ্টা করছিল। ফ্ল্যাশব্যাকে দেখতেই পাই কায়ং সেটিকে জিজ্ঞাসা করে 983 বছর আগে আমার আর জিনিকে দেখা হয়েছিল। মূলত সে তার স্বপ্নের ব্যাপারে জানতে চাইছিল। বর্তমানে যিনি সেদিকে বলে এখন ওর খবর হয়েছে, এখন ওর অতীতের ব্যাপারে জানতে চাচ্ছে, তাই না? 983 বছর আগে সে অন্য মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, আর তার জন্য আমাকে এতগুলো বছর ওই ছোট প্রদীপে থাকতে হয়েছে। অতগুলো বছর বন্দি থেকে আমি শুধু একটা কথাই ভেবেছি, এই স্যাক্রিফাইস গুলো করে তার কি লাভ হয়েছে। কিন্তু আমার কাছে আদৌ এর কোনো উত্তর নেই। তবে খবরদার শেরি, তুমিও কি এসবের কিছুই বলবে না? শেরি বলে আমি আর কি বলবো, সব তো আপনিই তাকে বলে দিলেন। যিনি পেছনে ঘুরে দেখে কায়ন তো সব কথা শুনে নিয়েছে। পরের সিনে দেখি কায়ন শপিং করছে আর যিনি কামলার মতো তার সব ব্যাগ বয়ে বেড়াচ্ছে। সে তো ডকে ডকে ছিল কখন আবার কায়নি বোবের মতো ব্লাস্ট হয়ে যায়। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। এখানে যিনি এক জেন্টালম্যান হতে চাইছিল, তবে সে কারণের জন্য চেয়ার না টেনে টেবিলটাই টেনে নেয়। কারণের মুখও তো দেখার মতো ছিল। পরে খেতে খেতে যিনি জিজ্ঞাসা করে তুমি ওই মেডিসিন গুলো কেন নাও? কায়ং বলে চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি মরবো না। ওগুলো তো ভিটামিনের ট্যাবলেট যা গ্র্যান্ডমা আমাকে নিতে বলে। যিনি বলে তোমার জীবনের উদ্দেশ্য কি? তখন কায়ং বাইরে একটা টাওয়ারের দিকে তাকায়। তখন যিনি তাকে ওই টাওয়ারের উপরে নিয়ে যায়। কায়ং হঠাৎই বলে ওঠে হয়তো আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। যিনি তো অবাক হয়ে যায় আর বলে কি বললে তুমি? কায়ং বলে হ্যাঁ, আমি যেমন আমার গ্র্যান্ডমাকে ভালোবাসি, আমার গাড়িকে ভালোবাসি আর আমার ওয়ার্কশপকে ভালোবাসি, তেমন আমি তোমাকেও ভালোবাসি। যিনি বলে আমার নাম সবার শেষে, দাঁড়াও আমি আমার র্যাঙ্ক বাড়াচ্ছি। এই বলে সে পুরো সেটির পাওয়ার কাট করে দেয়। আকাশের তারাগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তখন কায়ং এই জিম্মির কথা মনে পড়ে। একদিন জিম্মি বলেছিল যদি কোনো ছেলে তোমার সামনে তারা নিয়ে কথা বলে তার মানে সে তোমাকে কিস করতে চায়। বর্তমানে কায়ং বলছিল আমি জানি তুমি আমাকে কিস করতে চাও, জলদি করে কিস করে নাও। জিনি বলে এইসব কি বলছো তুমি? তখন কায়ং তাকে কিস করে দেয়। এরপর বলে আমার তো কিছু ফিল হলো না। আবারও কিস করে, তবে তখনও কিছু ফিল হয় না। জিনি বলে দাঁড়াও, এবার আমি তোমাকে ফিল করাচ্ছি। এই বলে সে তাকে কিস করে দেয়। তখন কায়ানও তাকে কিস ব্যাক করে। এরপর থেকে জিনি পালিয়ে পালিয়ে চলতো, কারণ কায়ান তাকে দেখলেই কিস করার কথা বলতো। একদিন বিরক্ত হয়ে জিনি বলে দেয় আরে কিস কি এভাবে করে নাকি? কিস করার জন্য রুল আছে, এজন্য বৃষ্টি পড়তে হয় আর কিস করার আগে একটুখানি জান থাকতে হয়। কায়ং বলে টাওয়ারের উপরটা তো এমনি হয়ে গিয়েছিল। জিনি বলে ওটা তো প্রথম কিস ছিল, প্রথম কিসের বেলা রুলে একটু ছাড় দেয়া হয়, কিন্তু এরপর থেকে আর কোনো রুলে ছাড়াছাড়ি নেই। যাও, বৃষ্টি পড়লে পরে আমার কাছে এসো। এদিকে দেখে একটা মিস্টেরিয়াস ফ্যামিলি কায়নদের গ্রামে শিফট হয়। পরের দিন গ্র্যান্ডমা জিনিকে আবহাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনি বলে আমি কিভাবে বলবো, আমাকে কেন এটা জিজ্ঞাসা করছেন? গ্র্যান্ডমা বলে তোমাকে কি জিজ্ঞাসা করছে, আমি তো আমার জিনিকে জিজ্ঞাসা করছি। এরপর জিনি উত্তর দিয়ে দেয়। গ্র্যান্ডমা বলে দেখেছো, ওর মাথায় তোমার থেকেও বেশি বুদ্ধি। এই বলে গ্র্যান্ডমা চলে যায়। পরে জিনি বলে বন্ধু তুমিও জেনে, আচ্ছা এখন আমাকে কায়নের সার্চ হিস্টোরিটা দাও। ওই জিনি বলে
কবে বৃষ্টি পড়বে, কতটুকু ড্রিঙ্ক করলে কিস করা যায়, বৃষ্টির রিচুয়াল কি, বৃষ্টির রিচুয়াল কি, বৃষ্টির রিচুয়াল কি, এই শুনে তো আমাদের জিনি ভয় পেয়ে যায়। যাই হোক, এরপর শেডির কথায় জিনমে ক্লিনিকে যায় যিনি ডেন্টাল কেয়ার করাতে। ডেন্টিস্ট বলছিল আনকমফোর্টেবল লাগলে হাত উঁচু করবেন, কিন্তু জিনি তো আগেই হাত উঁচু করে বসেছিল। ডেন্টিস্ট বলে আমি তো কিছু শুরুই করলাম না। জিনি মূলত অনেক বেশি ভয় পাচ্ছিল। এরপর পেমেন্টের সময় এসে জানা যায় ওর কাছে না টাকা আছে, না ক্রেডিট কার্ড আছে, না আইডি কার্ড আছে। তখন জিম্মি তাকে ধরে কায়নের কাছে নিয়ে আসে আর তার নামে বিচার দেয়। তখন জিনি 2 হাত উঁচু করে বলে এখন আমার কাছে অনেক বেশি আনকমফোর্টেবল লাগছে। যাই হোক, জিম্মি চলে গেলে কায়ম বলে তোমার ডেন্টাল কেয়ারের বিল আমায় দিতে হলো, এবার বলো আমাকে কিভাবে টাকা ফেরত দেবে। জিনি বলে আমার ওই গেমে চ্যাম্পিয়ন হয়ে গেলে খেলে খেলে আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেব। কায়ম বলে চ্যাম্পিয়ন, এলাকার সবগুলো বাচ্চার কাছে তুমি গেমে হেরে গিয়েছো, আজ পর্যন্ত একটা গেমও জিততে পারোনি, আর বলছো চ্যাম্পিয়ন হবে। পরের সিনে যিনি কায়নের গাড়িতে বসে বলছিল কোনো ব্যাপার না, শুধুমাত্র এক সাইডে মেরেছে, আরেক সাইড তো ঠিকই আছে। এরপর সে ওই গাড়ির সঙ্গে খেলতে থাকে। পরদিন গ্রামে স্প্রিং ফেস্টিভ্যাল হয়, সেখানে গেলে জিনির সঙ্গে এক পকেটমারের ধাক্কা লাগে। পরের সিনে দেখি পকেটমার তার বন্ধুদেরকে জিনের ওই হেয়ার বিয়ের দেখায়, পাখিরা তো অবাক হয়ে যায়। পকেটমার বলে আমি ভেবেছিলাম ওটা অনেক বড়লোক হবে, ওর কাছে এটা ছাড়া আর কিছুই পাইনি। তখনই ওখানে পকেটমারের আরেক জ্ঞান চলে আসে। দুই দলের মাঝে যখনই লড়াই লাগতেই যাবে তখনই সেখানে জিনি চলে আসে তার হেয়ার ক্লিপ রেস্কিউ করতে। এরপর বলে স্প্রিং ফেস্টিভ্যালে চারদিকে ফুলই ফুল থাকা উচিত। এরপর দেখি তারা লড়াই করে আর তাদের অস্ত্রগুলো সব ফুল হয়ে যায়। রাতের বেলা ফায়ারওয়ার্কস যিনি কায়াংয়ের জন্য কিছু সস্তা পিক আপ লাইন লিখে দেয়। এগুলো দেখে তো সবাই অবাক হয়ে যায়। কায়াংয়ের অনেক বিরক্ত লাগে। তখন সেখানে ডম এসে বলে ঠিক বলেছ, জিনিকে দেখলে আমার অনেক বিরক্ত লাগে। কায়ং বলে জিনির কথা ছাড়ো, তুমি কি মানুষ, জিনি, ভূত নাকি এঞ্জেল? ডং বলে আমি এঞ্জেল, তুমি ওদিন আমার ডানা দেখোনি? কায়ং বলে ওগুলো তো কালো ছিল, তাই একটু শিওর হয়ে নিলাম যে তুমি আসলেই এঞ্জেল কিনা। ডং বলে এইসব বাদ দাও, আমাকে বলো তোমার আর জিনির সম্পর্ক কি? কায়ং বলে কেন? ডং বলে কারণ আমার কাছে আদেশ আছে যেদিনই যিনি তোমার সামনে মাথা নত করবে সেদিনই আমি ওর গলা কেটে ফেলবো। এটা শুনে কায়ং রেগে তাকে তাড়িয়ে দেয়। এদিকে জিনি তার পিচি বন্ধুর সাথে গেম খেলছিল। বন্ধু বলে ওই ফালতু ফায়ারওয়ার্কস গুলো দেখেছো আজকে? জিনি বলে ফালতু মানে? ওগুলো আমি বানিয়েছি আর ওগুলো কত সুন্দর ছিল। পেছন থেকে জিম্মি বলে ও তাহলে পাগলটা তুমি ছিলে। পরের সিনে আমরা তাদের দুজনকে রেস্টুরেন্টে দেখতে পাই। জিম্মি অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর সে বলছিল যদি তুমি আমার কারণে কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে আমি মেরেই ফেলবো। তখনই একটা ওয়েট্রেস এসে বলে আমি তো ভেবেছিলাম আপনি ছেলে, তবে এখন কণ্ঠ শুনে বুঝলাম আপনি একটা মেয়ে। এইটা শুনে তারা দুইজনই হেসে দেয়। পাশ দিয়ে কায়ং যাওয়ার সময় এটা দেখে তার অনেক জেলাস ফিল হচ্ছিল। এরপর সে জিনমিকে ধরে নিয়ে যায় আর বেচারা জিনি আটকে পড়ে বিল দেওয়ার জন্য। এ নিজেই তো একটা ফকির, রেস্টুরেন্টের বিল আর কোত্থেকে দেবে। তখন ওই ওয়েট্রেস পুলিশকে ফোন করতে নেয়। জিনি বলে ওদের আমি চিনি, দাঁড়াও আমি নিজেই কল করছি। পরের সিনে কায়ং বলছিল তোমার বেল করানোর জন্য আমাকে কেন ডাকলে? আর আমার উইশের পূরণ করতে হবে না, যাও তোমার বন্ধু ডং এর কাছে গিয়ে থাকো, ও তো এমনিতে তোমার মাথা কেটে নিতে চায়। ডং এর নাম শুনে জিনি সিরিয়াস হয়ে যায় আর বলে ওর কথা আমার সামনে কোনোদিনই করবে না। কায়ং বলে হঠাৎ এমন সিরিয়াস হয়ে গেলে কেন? জিনি বলে এমনি, ডং আর আমি কোনোদিনও বন্ধু হতে পারি না, তাই ও কথা তুমি আমার সামনে আর বলবে না। কায়েম বলে ঠিক আছে। এরপর জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে আরো জিনিরা নাকি বেঁচে আছে, তারা তাহলে কোথায় আছে? জিনি বলে আমি তো জানি না, হয়তো কিছু বন্দি আছে, আর কিছু খুশির জীবন পার করছে, আর কিছু আমার মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পরদিন কায়ং যখন তার ওয়ার্কশপে কাজ করছিল তখন সেখানে এক লোক এসে তার সঙ্গে ঝামেলা করতে থাকে। চিল্লাচিল্লি শুনে ভেতর থেকে সেটি ডিশওয়াশার খেতে খেতে বের হয়। এটা দেখে তো তারা দুজনই অবাক হয়ে যায়। এরপর সেটি যখনই কথা
ছিল তার মুখ দিয়ে বুদবুদ বেরোচ্ছিল। এইসব থেকে তো কায়ন বিরক্ত হয়ে যায়, তবে ওই লোক ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই ওয়ার্কশপের মহিলা তার এককালের বান্ধবীদেরকে এখন ছোট ছোট ভুলের জন্য সমানে ছাড়তে থাকে। এটা দেখে তার এক বান্ধবী ভড়কে যায় আর বলে, অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না। তুমি তো ঠিক মতো কাজও করতে না। কি এমন মহাকাজ করে দিয়েছিলে যে তুমি এই বয়সে ম্যানেজার হয়ে গিয়েছো? এটা শুনে সে জিরের কাছে চলে যাওয়ার বলতে থাকে, আমি একটা বোকা ছিলাম। এই বয়সে আমি ম্যানেজার না হয়ে যদি 20 বছর আগে ম্যানেজার হওয়ার হুইশ চাইতাম, তাহলে আমাকে কেউ কিছু বলতেও পারতো না। এরপর সে জিনিকে বলে, আমার দ্বিতীয় উইশ হচ্ছে আমাকে 20 বছর অতীতে নিয়ে যাও আর আমাকে ওই সময়ের ম্যানেজার বানিয়ে দাও। তখন জিনিও এটা করে দেয়। মহিলা তো ইয়াম হয়ে যায়। তখন জিনি বলতে থাকে, এই দরজা দিয়ে বের হলে তুমি তোমার 20 বছর আগে জীবনে ফিরে যাবে। সময় ঠিক মতোই চলতে থাকবে। যাও, নিজের জীবন এনজয় করো। এদিকে আমাদের দেখানো হয় ওই মিস্টেরিয়াস ফ্যামিলি যে বাড়িতে শিফট হয়েছে সেখানে আরেকটা জিনি আছে। আর মনে হচ্ছিল তারা ওই জিনিকে বন্দি করে রেখেছে। বাচ্চাটা তার মাকে বলে, বাবা কোথায় যেন গিয়েছে। এদিকে দেখি ওর বাবা কায়নের কাছে এসেছে। আসলে কায়ন আর সে ভার্সিটিতে ক্লাসমেট ছিল। সে কায়নের হালচাল জিজ্ঞাসা করছিল। তখন তার ফিল হয় যে তার মেমোরির ভেতর কেউ ঢুকেছে। আর আসলেও যিনি তখন কায়নের ছোটবেলায় গিয়েছিল। কায়ন তখন পিঁপড়াদের মারছিল। যিনি তার কাছে গিয়ে বলে, আজ থেকে 20 বছর পর তুমি অনেক বেশি সুন্দরী একটা মেয়ে হয়ে যাবে। আর সুন্দরী মেয়েদের হাতে পাথর মানায় না। এই বলে সে তার কাছ থেকে পাথর নেয়ার চেষ্টা করছিল। ছোট কায়ং বলে, আমাকে গ্র্যান্ডমা বলেছে অপরিচিতদের সাথে কথা বলতে হয় না। এই বলে সে ওই পাথর দিয়ে তার মাথায় একটা বাড়ি মারে। এদিকে কায়ং তো অবাক হয়ে যায়। সেদি জিনিকে বলে, আপনার মাথার এই অবস্থা আবার কে করলো? জিনি বলে, কে আর করবে ওই কায়ং ছাড়া? তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর জিনি তার টিচারের কথা মনে করে ভয় পেয়ে যায়। এদিকে কায়কে দেখি সে ঘষে ঘষে দাঁত ব্রাশ করছিল। আজকে সে কিস করেই ছাড়বে। এরপর সে গিয়ে বিয়ার কেনে, তবে কোনোখানেই সে জিনিকে খুঁজে পাচ্ছিল না। এভাবে খুঁজতে খুঁজতে বৃষ্টিও চলে যায়। কায়ং তো অনেক বেশি রেগে যায়। তখনই জিনি তার সামনে আসে। কায়ং তাকে রেগে বলে, পুরো গ্রামে তোমাকে খুঁজে ফেললাম আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন তো বৃষ্টি চলেও গিয়েছে। সে তাকে মারতে যাচ্ছিল তখন একটা কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করে দেয়। কায়ং আরো রেগে বলে, এই গ্রামের সবগুলো কুকুর আমাকে দেখলে ঘাউ ঘাউ করে। এ বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখি যিনি ওই কুকুরের সঙ্গে সেটির মাধ্যমে কথা বলছিল। কুকুরকে বলা হয় আজ থেকে যেন তাদের মধ্যে কেউই কায়ংকে দেখে ঘেউ ঘেউ না করে, না হলে কিন্তু যিনি এই গ্রামের সবগুলো কুকুরকে বিড়ালে পরিণত করে দিবে। আর এটাই কিন্তু সেই কুকুর ছিল যিনি তার ইচ্ছা পূরণ করবে বলেছিল। কুকুরের প্রথম উইশ ছিল সে হ্যান্ডসাম একটা লোকে পরিণত হতে চায়। পরদিন রাস্তায় ওই কুকুরকে দেখে সব মেয়েরা তো খুব অবাক হয়ে যায়। এত হ্যান্ডসাম মানুষ তাদের গ্রামে কোত্থেকে আসলো? তখনই একটা পিলার দেখে কুকুর ওখানে হিসু করার জন্য বসে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। একটা মেয়ে বলে, আমি জানতাম তো, বর্তমানে সব হ্যান্ডসাম ছেলেরাই হয়তো গে হয় না তো কুত্তা হয়, তবে এটা একটু বেশি কুত্তা। এদিকে ডং একটা বৃদ্ধর বাড়িতে ফ্রিজ ঠিক করতে আসে। ওই বৃদ্ধ অনেক বেশি অসুস্থ ছিল। সে ডংকে বলে, আমি তো বুড়া হয়ে গিয়েছি, এখন আমার সাথে কি হবে? ডং বলে, এই প্রশ্নটা শুনতে শুনতে আমি এখন বিরক্ত। তখনই আমরা জানতে পারি ডং মূলত এঞ্জেল অফ ডেথ ছিল। এদিকে কায়ন যখন কাজ করছিল গ্র্যান্ডমা তাকে ফোন করে বলে, কায়ন তুমি তোমার ডায়েরিতে কি সব নায়কদের নাম লিখে রেখেছো? তুমি কি এদের পছন্দ করো? তখন ওখানে জিনি আসে। কায়ন কল কেটে বলে, তোমার ওই ডায়েরি আর কলম আমার গ্র্যান্ডমা কি করে দেখতে পাচ্ছে? তুমি না বলেছি এতে তুমি আমি আর সেদি ছাড়া আর কেউ দেখতে পাবে না? জিনি বলে, তোমার গ্র্যান্ডমা ওটা দেখতে পাচ্ছে? এটাকে তাহলে অন্য মানুষেরাও দেখতে পায়? আমি সঠিক জানতাম না। কারণ তো মেজাজ খারাপ হয়ে যায়। এরপর সে বলে, আচ্ছা এখন ওইটাকে লুকাতে হবে। তোমার ল্যাম্পের ভিতরে লুকাবো। ওটার ভিতর কি তুমি আর সেদি ছাড়া আর কেউ যেতে পারে? জিনি বলে, না। কারণ বলে, ঠিক আছে তাহলে ওটার ভেতরে লুকাবো, ওটার ভিতর নিয়ে যেও ওগুলো। তখনই
দেখতে পাই জিনের ল্যাম্প কায়াংয়ের ওয়ার্কশপের সঙ্গে অ্যাডজাস্ট করা। কায়াং তো অবাক হয়ে যায়। এরপর সে ভিতরে ঢুকে বলে, এইটুকুই, এর ভিতরে আর কিছুই নেই। কিন্তু জিনমি তো আমাকে বলেছিল যে জিনিদের ল্যাম্পের ভেতর নাকি অনেক সুন্দর হয়। জিনি বলে, ওসব তোমাদের সিনেমাতে দেখানো হয়, বাস্তবে আমরা জিনিরা এমনই কষ্ট করি। কায়াং বলে, হয়েছে, এবার ওই ডায়েরি রাখার জন্য একটা টেবিল আনো। পয়সা দিয়ে দেখতে পাই এখানে ফার্নিচার এনে কায়াং ভরে ফেলছে। জিনি বেচারা কিছু বলতেও পারছিল না। তখন কাজ করতে করতে হঠাৎই তাদের মাঝে ঝগড়া লেগে যায়। আর এই ঝগড়ার আওয়াজ ল্যাম্পের বাইরে থেকে গ্র্যান্ডমা শুনে বলে, কি ব্যাপার, এই ল্যাম্পটা কি আবার কোনো রেডিও নাকি? ভেতর থেকে কিসের আওয়াজ আসছে? তখনই কেউ তাকে ডাক দিলে সে ল্যাম্পটা ফেলে দিয়ে চলে যায়। আর এটাতে ঝাঁকি লাগার ফলে ভেতরে জিনি আর কায়ং অনেক কাছাকাছি চলে আসে। তারপর তারা ল্যাম্প থেকে বের হয়ে দেখে গ্র্যান্ডমা কান্না করছে। কায়ং তো জিজ্ঞাসা করে কি হয়েছে, সে কেন এভাবে কান্না করছে। পাশে মহিলা বলে, কারণ গ্র্যান্ডমার খুব কাছের একটা বন্ধু মারা গিয়েছে। পরদিন সবাইকে ওই বন্ধুর ফিউনারেলে দেখতে পাই। এই লোকটা মূলত ওই লোকই ছিল যার কাছে গত রাতে ডং গিয়েছিল। এইখানে গ্র্যান্ডমা বাকিদের বলতে থাকে, ও আর আমি একই বয়সী ছিলাম, ও হঠাৎ করে মারা গিয়েছে। আমি তো মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি ভাবি যদি হঠাৎই আমি শ্বাস নেওয়া বন্ধ করে দেই তখন আমার কানে কি হবে? আমার কানকে খেয়াল রাখার জন্য কেউ থাকবে না। এইসব শুনে কায়ং কিছু একটা প্ল্যান করে। পরের সিনে তাকে জিনির সাথে দেখতে পাই। কায়ং বলে, তোমাকে এখন আমার দ্বিতীয় উইশ সম্পর্কে বলবো। মূলত ওই যে 5 জনের উইশ পূরণ করার কথা বলেছিল কায়ং, ওটাই তার প্রথম উইশ ছিল। আর এখন সে দ্বিতীয় উইশের কথা বলবে। জিনি জিজ্ঞাসা করি, কি সেটা? কায়ং বলে, তুমি আমার গ্র্যান্ডমাকে আমার বয়সী বানিয়ে দাও, ঠিক আমার মতো ইয়াং। জিনি তাকে ভালো করে ভেবে নিতে বলে। তবে কায়ং ডিসাইড করে নিয়েছে। সে বলে, আজ থেকে ঠিক 3 দিনের মাথায় তুমি আমার এই উইশটা পূরণ করবে। এরপর সে গ্র্যান্ডমার কাছে গিয়ে বলে, প্যাকিং করে নাও, আমরা হাওয়াই যাচ্ছি। গ্র্যান্ডমা ভাবে সে হয়তো মজা করছে, তবে কায়ং টিকিট বের করে বলে এগুলো ফেরত দেয়া যাবে না। আর এটা শুনে তো গ্র্যান্ডমা এবার দৌড় দেয় প্যাকিং করতে। সে এতটাই এক্সাইটেড ছিল যে পরের দিন যোগা ক্লাসে গিয়ে সে তার সব বান্ধবীদেরকে এই কথাগুলো বলে। তারা তো অনেক বেশি জেলাস হয়। পরের সিনে আমরা সুপার শপে ওই মহিলা ইমসিয়নকে দেখি। সে তার মেয়েকে কল করেই যাচ্ছে, তবে তার কোনো পাত্তা নেই। তাই সে ওই দিনই সিওলে তার বাড়িতে পৌঁছে যায়। ওখানে গিয়ে সে তার রুমে একটা নেগেটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখতে পায়। এতে সে বুঝতে পেরে যায় যে তার মেয়ে সিওলে এসে পড়াশোনা বাদ দিয়ে কি সব করছে। সে তো অনেক বেশি রেগে গিয়ে তার মেয়েকে ফোন করে। তার মেয়ে বলে সে আর পড়াশোনা কন্টিনিউ করতে চায় না। তখন ইমসিয়ন তাকে বকতে গেলে তার মেয়ে ফোন কেটে দেয়। এবার ইমসিয়ন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ভাবতে থাকে যখন সে একজন সাধারণ ওয়ার্কার ছিল ওই সুপার শপে, তখন সে এবং তার মেয়ে অনেক বেশি ক্লোজ ছিল। তখনই সেখানে জিনি চলে আসে আর বলে, তোমার শেষ ইচ্ছাটা কিন্তু এখনো বাকি। তুমি যদি চাও তোমার শেষ ইচ্ছা হিসাবে আমি তোমাকে আবারও সেই আগের কর্মচারী বানিয়ে দিতে পারি। তখন তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। ইমসিয়ান বলে, না, এটা করলে আমার সবগুলো ইচ্ছাই বৃথা হয়ে যাবে। যাই হোক, এরপর 3 দিন পার হয়ে যায় আর জিনি গ্র্যান্ডমাকে ইয়াং বানিয়ে দেয়। যেহেতু গ্র্যান্ডমা এখন ইয়াং হয়ে গিয়েছে, তাই আমরা তাকে তার আসল নাম জিয়ং বলে ডাকবো। জিয়ং যখন আয়নায় নিজেকে ইয়াং দেখে তখন তো সে খুশিতে অজ্ঞানী হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে ঠিক করে এখন সে তার ইয়াং লাইফকে পুরোপুরি এনজয় করবে। তাই তো সে তখনই কায়ংয়ের ওয়ার্ডরোবে হামলে পড়ে। এদিকে মিজুন এসে ডংকে জানায় যে কায়ং তার দ্বিতীয় উইশও পূরণ করিয়েছে, তবে এবারও সে নিজের জন্য কিছুই চায়নি। পরের সিনে ডং জিনির ল্যাম্পে আসে আর তাকে বলে সে প্রায় 1000 বছর ল্যাম্পে বন্দী ছিল, তাই মডার্ন দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে শুধুই মানুষকে বিরক্ত করে যাচ্ছে। তখন জিনি বলে, এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে গ্যাস্টিক দিয়ে জ্বালিয়ে দেব। ডং বলে, ও তো গ্যাস্টিক না, গ্যাস লাইট হবে। জিনি তো সেদির উপর অনেক বেশি রেগে যায়, কারণ সেদিই তাকে এটা শিখিয়েছিল। ফিরিয়াস মুহূর্তে বেচারা শুধু অপমান হয়ে গেল। যাই হোক, এরপর পরের সিনে ওই কিম গিও তার কাছে আসে আর তার কাছে একটা আইডি আর অনেকগুলো টাকা চায় এই পৃথিবীতে সার্ভাইভ করার জন্য। পরের সিনে দেখি জিনি কিম গিওকে এত টাকা দিয়েছে
নতুন একটা বিজনেসম্যানের আইডি কিনে নিয়েছে আর বিশাল বড়লোক হয়ে গিয়েছে। এদিকে ডং যখন তার বিল্ডিং এ যায় তখন তার লকারে একটা টাকাও পায় না। যিনি এই সব টাকাগুলো নিয়ে কিমইউকে দিয়ে দিয়েছে, তার উপর সে ডং এর পেইন্টিংও খারাপ করে দিয়ে গিয়েছে। এদিকে গ্র্যান্ডমা জিয়ং কায়ংয়ের ড্রেস পরে ঘুরতে বের হয়। কায়ং তাকে থামানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। এরপর সে ঠিক করে গ্র্যান্ডমার জন্য তাকে নতুন রুল বানাতে হবে। রাতের বেলা সে তাকে বলে সে যেন তার পুরান ফোন ছেড়ে দিয়ে নতুন একটা ফোন নিয়ে নেয়, আর সবাইকে যেন বলে যে সে এই গ্রামে একটা স্টুডেন্ট হিসেবে 6 মাসের জন্য থাকতে এসেছে। পরের দিন জিনি একটা ফার্মে কাজ করতে যায়। তার পরিশ্রমের ফলে দুপুরের আগেই সমস্ত কাজ শেষ হয়ে যায়। এখানে সে জানতে পারে ফার্মে কাজ করলে ফ্রিতে খাবারও পাওয়া যায়, আবার টাকাও পাওয়া যায়। রাতের বেলা সন্তের ট্রাকের সাথে একটা হরিণের ধাক্কা লাগে। তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর নিজের ট্রাকের ভেতর যিনি ল্যাম্প দেখতে পায়। এই ল্যাম্পটাকে ঘষলে যিনি তার সামনে চলে আসে আর তাকে বলে যে সে তার 3টা উইশ পূরণ করবে। সন্তে তো এটা বিশ্বাস করে না আর মজা করে বলে ঠিক আছে, তাহলে এই হরিণটা যেন সুস্থ হয়ে আবারও বনে ফিরে যায়। পর মুহূর্তেই হরিণটা উঠে বনে চলে যায়। এটা দেখে তো সন্তে অবাক হয়ে যায় আর রেগে যায়। সে তার প্রথম উইশটা শুধু শুধু নষ্ট করে ফেললো। রেগে দিয়ে সে জিনিকে গালি দিতে থাকে। তখন জিনি তাকে বুঝিয়ে দেয় এখানে কার পাওয়ার বেশি। পরদিন আঙ্কেল চা ওই মিস্টেরিয়াস ফ্যামিলির বাড়িতে যায় গ্রামের কমিউনিটি পেপার দিতে। তখন সে ওখানে অদ্ভুত ট্যাটুওয়ালা অনেককেই দেখতে পায়। বাড়ির ভেতরে তাকালে ময়লা পোশাকে কাউকে দেখতে পায়। পলক ফেলতে যে কিনা আবার গায়েবও হয়ে যায়। রাতের বেলা কায়াং তাদের বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা লাগায় গ্র্যান্ডমা জিয়ং এর উপর নজর রাখার জন্য। এদিকে দেখি জিয়ং মাটি খুঁড়ে পুরানো টাকা বের করার চেষ্টা করছিল। তখন ওখানে কায়াং এসে বলে এই টাকা সে বহু আগে বের করে নিয়েছিল। এগুলো দিয়ে তো সে জিম্মিকে পড়াশোনা করিয়েছে। এটা শুনে জিয়ং খুশি হয়ে যায়। কায়াং অন্তত একটা ভালো কাজ করেছে এই টাকা দিয়ে। পরের দিন জিম্মি জিয়ংকে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। অল্প সময়ের মধ্যে তারা দুইজন বন্ধু হয়ে যায়। এদিকে ওই 5 জনের আরেকজন বখিয়ং ওই ল্যাম্প পেয়ে যায়। ওটাকে ঘষতে যিনি তার সামনে এসে 3টা উইশ পূরণ করার কথা বলে। তখন বখিয়ং বলে কায়াংয়ের সব টাকা যেন তার অ্যাকাউন্টে চলে আসে। যিনি এটা কায়াংকে বললে কায়াং অবাকও হয় না, কোনো রিয়াকশনও দেখায় না। উল্টো সে গিয়ে জিনিকে জড়িয়ে ধরে, কারণ সে চায় না ডং তার মাথা কেটে নিক। সে তাকে জড়িয়ে ধরার সাথে সাথে আমরা দেখি দেয়ালে থাকা কিছু লেখা জ্বলে উঠছে। কায়ং জিজ্ঞাসা করে ল্যাম্পে থাকা আওয়ার গ্লাস চলে না কেন। জিনি বলে ওটা কোনো ঘড়ি না, ওটা কায়ং এর অস্থি। কায়ক ওটাকে স্পর্শ করলে বালুর ভেতর থেকে একটা হাতও সাড়া দেয়। তখনই কায়ং কিছু ভিশন দেখতে পায়। যিনি হাঁটু কেড়ে বসে আছে, আর ওই সিনটাও দেখে যেটা সে তার স্বপ্নে দেখেছিল। কায়ং অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে অতীত জীবনে যিনি কখনো তাকে ল্যাম্পের ভেতরে এনেছিল। যিনি মানা করে দেয়। পরদিন কায়াংয়ের ওয়ার্কশপে জুনহো তার ছেলে জাংহুনকে নিয়ে আসে। জাংহুন তখন কায়ংকে হিস্টোরিক্যাল গল্প শোনাতে থাকে, তবে কায়ং পাত্তা দেয় না। তখন ওখানে সেরিয়ে আসলে আমরা দেখি জাংহুন তার মিস্টিক্যাল শ্যাডো দেখতে পাচ্ছে। যাই হোক, পরের দিনে কায়ং বাড়ি ফিরে গ্র্যান্ডমা জিয়ংকে তার ফেভারিট হিল পড়তে দেখিয়ে অনেক বেশি রেগে যায়। পরে যখন সে তাকে আর জিনমিকে হেসে হেসে কথা বলতে দেখে তখন তো তার আরো বেশি রাগ হয়। গ্র্যান্ডমা তার বেস্ট ফ্রেন্ডকে কি চুরি করার চেষ্টা করছে? এদিকে ডং তার ওই রুমের পেন্টিংটা ঠিক করার চেষ্টা করছিল। সে তো জিনের উপর অনেক বেশি রেগেছিল। তখনই সে জিনিকে খুঁজে বের করে আর তাকে নিয়ে একটা লোকের সোজুর বোতলের ভেতর ঢুকে অনেক মারামারি করে। রাতের বেলা কায়ং তার ভিশনের ব্যাপারে ভাবছিল। সে ভিশনে দেখেছিল ছোট্ট একটা বাচ্চা প্লিজ বলছে। সে কেন এসব বলছিল আর বাচ্চাটাই বা কে? তখনই ডং তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে কায়ং যেন তার 3য় উইশটা বুদ্ধিমানের মতো ব্যবহার করে। এরপর সে অফার করে যে সে কায়ংকে নতুন একটা বিজনেসম্যানের আইডি কিনে নিয়েছে আর বিশাল বড়লোক হয়ে গিয়েছে। এদিকে ডং যখন তার বিল্ডিং এ যায় তখন তার লকারে একটা টাকাও পায় না। যিনি এই সব টাকাগুলো নিয়ে কিমইউকে দিয়ে দিয়েছে, তার উপর সে ডং এর পেইন্টিংও খারাপ করে দিয়ে গিয়েছে। এদিকে গ্র্যান্ডমা জিয়ং কায়ংয়ের ড্রেস পরে ঘুরতে বের হয়। কায়ং তাকে থামানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। এরপর সে ঠিক করে গ্র্যান্ডমার জন্য তাকে নতুন রুল বানাতে হবে। রাতের বেলা সে তাকে বলে সে যেন তার পুরান ফোন ছেড়ে দিয়ে নতুন একটা ফোন নিয়ে নেয়, আর সবাইকে যেন
আমার জানা মতে দুইজনই আছে যারা তোমার মাস্টারকে মারতে পারে। এরপর তারা দেখে যিনি গেম খেলছে। সেটি বলে একজন তো ফালতু কাজ করতে ব্যস্ত, তার মানে কায়নি হয়তো তাকে মেরেছে। এই বলে সেটি ওখান থেকে দৌড় দেয় কায়নের দিকে। পরদিন ওয়ার্কশপে পুলিশ আসে। সেটি ভাবে ডং হয়তো তাদের পাঠিয়েছে, কারণ গত রাতে কায়ন তো তাকে মেরেছিল। তবে কায়ন বলে তারা একটা মিসিং পার্সনের খোঁজ নিতে এসেছে। পুলিশ তাদেরকে ওই হারিয়ে যাওয়া মহিলার ছবি দেখায়। কায়ন বলে সে অথবা সেটি যদি কোনো খবর পায় তাহলে তারা সাথে সাথেই পুলিশকে জানিয়ে দেবে। একটু পরেই দেখতে পায় পুলিশ ওই মহিলার ডেড বডি খুঁজে পেয়েছে। পরের সিনে জিনি যখন তার পিচি বন্ধুর সাথে ছিল তখন সেখানে সেডি এসে জানায় যে টং কায়নের সাথে ডিল করার চেষ্টা করেছিল। তখন জিনি তো ভয় পেয়ে যায়, ভাবতে থাকে কায়ন নিশ্চয়ই এখন রেগে আছে আর সে তার কাছে আসবে রান ছাড়তে। এদিকে কায়ন ডাইভিং করছিল। সে এখানে মূলত তার মৃত্যুর রিহার্সাল করছিল। তখনই সেখানে জিনি আসে আর তার অক্সিজেন মাস্কটা আবারও ঠিক করে দেয়। এদিকে ইমসিয়ান নিজের মেয়ের উপর রেগে গিয়ে জিনিকে ডেকে পাঠায় আর তার উপর নিজের রাগ ছাড়ে। তখন জিনি তাকে একটা গল্প শোনায়। অতীতে একটা লোক ছিল যে তার তৃতীয় ইচ্ছাটাকে 72 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। এরপর ফাইনালি সে উইশ করে। তবে সেটা ছিল সে যে আগে আরো 2টা উইশ করেছিল, জিনি যেন এটা ভুলে যায়। এটা শুনে তো ইমসিয়ন খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে এটা কি কাজ করেছিল। জিনি বলে তুমি ট্রাই করে দেখো। এদিকে গ্র্যান্ডমা জিয়ং আবারও ওয়ার্ড্রোবে ড্রেস নিতে আসলে দেখতে পায় কায়ং কোন ড্রেসের সঙ্গে কোন ড্রেস স্টাইল করে পড়তে হবে তার ছবি রেখে গিয়েছে। এদিকে গ্র্যান্ডমার বান্ধবীরা গ্র্যান্ডমার জন্য চিন্তা করছিল। তারা বলছিল সে একাই কেন হাওয়ায় চলে গেল, আর তার অনুপস্থিতিতে এই কোন মেয়ে সে তার বাড়িতে থাকছে। তারা তো এটা ধরে নেয় যে কায়ং ওই মেয়ের সাথে মিলে তার গ্র্যান্ডমাকে নাকি মেরে ফেলেছে। তখনই দল বেঁধে তারা কায়নদের বাড়িতে পৌঁছে যায় আর বলতে থাকে সে গ্র্যান্ডমাকে মেরে ফেলেছে। গ্র্যান্ডমা জিয়ং তো এতে অনেক কষ্ট পায় যে তার অনুপস্থিতিতে তার নাতনি কায়নকে তারা এইভাবে ট্রিট করবে। তখন আঙ্কেলরা গ্র্যান্ডমাকে কল করে আর অদ্ভুতভাবে গ্র্যান্ডমাও কল রিসিভ করে আর হাওয়াই থেকে সবার সঙ্গে ভিডিও কলে কথা বলে। এতে সবার ভুল ভেঙে যায় আর তারা কায়নকে সরি বলে সেখান থেকে চলে যায়। তখন আমরা জানতে পারি ভিডিও কলে গ্র্যান্ডমার রূপ নিয়ে জেনি সবার সাথে কথা বলেছিল। সে ভেবেছিল এটা করলে কায়ং খুশি হয়ে যাবে। তবে কায়ং উল্টো বলে জিনির কাছে উইশ করলে এমনই ঝামেলায় পড়তে হয়। এটা শুনে জেনি অনেক কষ্ট পায়। এদিকে জিম্মির সঙ্গে মিজুনের দেখা হয়। তখন আমরা জানতে পারি মিজুন কানে শুনতে পায় না, সে মানুষের ঠোঁট পড়ে তাদের কথা বুঝতে পারে। এইদিকে জিনি তার ডিপ্রেশন দূর করার জন্য জুয়া খেলতে যায়, তবে পুলিশ তাকে ধরে ফেলে। পরে কায়ান গিয়ে তাকে ছাড়িয়ে আনে আর তাকে আবারও মারে। এদিকে বকিয়ং দ্বিতীয় উইশ হিসেবে জিনিকে বলে কায়ান যেন তার প্রতিদিনের ট্রান্সফার লিমিট বাড়িয়ে দেয়। পরদিনই কায়ান ব্যাংকে এসে তার ট্রান্সফার লিমিট বাড়িয়ে দিয়ে যায়। এদিকে জিনির ছোট বন্ধু জিনিকে বলে যে তার মায়ের বয়ফ্রেন্ড তার উপর অনেক টর্চার করে। সে একদিন পালানোর সময় একটা এঞ্জেলকে দেখে উইশ করেছিল ওই লোকটা যেন মরে যায়। তখন জিনি বলে সে যদি তাকে একটা কয়েন দেয় তাহলে সে ওই লোকটাকে মেরে ফেলতে পারবে। পরের সিনে দেখে জিনি ওই লোককে ডেজার্টে নিয়ে গিয়ে হায়দা আর ওয়াইল্ড ডগকে সামনে ছেড়ে দেয়। তখনই সেখানে ডং চলে আসে আর বলে জিনি কেন আবারও মানুষের জীবনে ইন্টারফেয়ার করছে। জিনি বলে কায়াংও তো একটা মানুষ, তুমি যে কায়ানের সঙ্গে ডিল করতে গিয়েছিলে এটাকে কি মানুষের জীবনে ইন্টারফেয়ার করা বলে না? এদিকে কায়ং তার ঘড়ি নিয়ে মেকানিকের কাছে আসে, কারণ সেদিন ল্যাম্পের ভিতর আওয়ার গ্লাস ধরার পর তার ঘড়ি হঠাৎই উল্টো চলতে শুরু করেছিল। তবে মেকানিক দেখে বলে ঘড়ি তো একদমই ঠিক আছে। বাড়ি এসে কায়ং ওই ল্যাম্পটার দিকে তাকিয়ে থাকে। এরপর সে দেখে ল্যাম্পের পিছনে আরবিতে কিছু একটা লেখা। সেটাকে গুগল ট্রান্সলেট করলে জানতে পারে যে এই ল্যাম্পটা নাকি 1041 AD-তে তৈরি হয়েছিল। এবার কায়ন হিসাব করে বুঝতে পারে জিনি তাকে মিথ্যা বলেছিল, কারণ জিনি বলেছিল সে তো 983 বছর ধরে ল্যাম্পে বন্দি আছে। তবে হিসাব করলে দেখা যায় যে এখান থেকে 20 বছর মিসিং আছে। এদিকে ব্যাংকে সবাই জেনে যায় যে বকিয়ং কায়নের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে। তখন ম্যানেজার তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে এই ইস্যু তাড়াতাড়ি ফিক্স করতে, নয়তো কায়ং ব্যাংকের ওপর কেস করে দিবে। এদিকে মেনশনে দেখি জাংহুন বন্দি থাকা জিনিকে একটা আপেল দেয়। জিনি তাকে একটা বই দিয়েছিল, সেটার জন্য সে তাকে ধন্যবাদও জানায়। এদিকে কায়ং ডং এর অফিসে আসে আর তাকে বলে সে যে বলেছিল তাকে অতীতে নিয়ে যাবে সে
তো সে এখনই করে। তখন ডমও তাকে অতীতে নিয়ে যায়। মরুভূমিতে জিনি তার নতুন মাস্টারের জন্য অপেক্ষা করছিল। পাশ দিয়ে একটা ব্যবসায়ীদের দল যাচ্ছিল। সেখানে আমরা আগের জন্মের ছোট্ট কায়ং আর হানবিশ নামের একটা ছেলেকে দেখি। এদেরকে মূলত গোয়াম নামের একটা গ্রাম থেকে ধরে আনা হয়েছিল। আগের দিনে তো সফর করার জন্য বাস, ট্রাক, গাড়ি ছিল না, তাই তারা পায়ে হেঁটে সফর করত। আর এরকম মরুভূমিতে যাওয়ার সময় হায়নাদের হাত থেকে বাঁচার জন্য তারা এরকম বাচ্চাদের দাস বাজার থেকে ধরে আনতো। যখনই কোনো হায়নার দল আক্রমণ করত, তখনই একটা বাচ্চাকে তাদের সামনে দিয়ে বাকিরা পালিয়ে যেত। আজও যখন একটা হায়নার দল হামলা করে, তখন তারা হানবিশকে তার সামনে ফেলে দিয়ে পালাতে শুরু করে। কায়ং তো অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। তখন ব্যবসায়ী তাকে মারে। মার খেয়ে সে ল্যাম্পের উপর এসে পড়ে। তখনই ল্যাম্পে ঘষা লাগে আর জিনি ওখানে পৌঁছে যায় আর 3টা উইশের কথা বলে। কায়ং বলে হানবিশ যেন বেঁচে যায় আর লম্বা একটা জীবন পার করে। তখন জিনি সমস্ত ব্যবসায়ীদের মেরে ফেলে আর তাদের বেঁচে যাওয়া জীবন হানবিশকে দিয়ে দেয়। তার রুল ছিল কিছু পেতে হলে কিছু হারাতে হবে। এরপর কায়ং নিজের 2য় উইশ বলে যে গোয়ান থেকে আর কখনোই যেন এইভাবে বাচ্চাদের ধরে আনা না হয় হায়নাদের সামনে দিয়ে দেওয়ার জন্য। জিনি তার 2য় উইশ পূরণ করতে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ডং আসে। দূর থেকে 2025 সালের ডং আর কায়ানিস দেখছিল। অতীতের ডং কায়ংকে বলে, তুমি অনেক বড় একটা পাপ করে ফেলেছ। তোমার জন্য এই মরুভূমিতে 17 জন ব্যবসায়ী মারা গিয়েছে। আর তোমার 2য় উইশ পূরণ করতে গিয়ে যিনি সুনামি আর ভূমিকম্প নিয়ে এসেছে, যেন সে গোয়ানকে বাকি পৃথিবী থেকে আলাদা করে দিতে পারে। এইসব শুনে তো কায়ং অনেক বেশি অবাক হয়ে যায়। সে তো কখনোই এমন কিছু চায়নি। সে তো ভালোর জন্যই এই উইশগুলো করেছিল। কিন্তু যিনি তার উইশগুলোকে উল্টে পাল্টে দিয়ে খারাপ বানিয়ে দিল। তখনই যিনি চলে আসে তার 3য় উইশ জানতে। এতক্ষণ পর্যন্ত সেটি কায়ংকে হায়নাদের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। তবে এবার জিনির কথায় সেটি এই কাজটা বন্ধ করে দেয়। তখন হায়না আর ওয়াইল্ড ডগরা কায়ংকে কামড়াতে আসে। যিনি বলছিল, বাচ্চা মেয়ে, এবার শেষ ইচ্ছা তার নিজের জন্য চেয়ে নাও। কিন্তু কায়ংয়ের তো অনেক বেশি কষ্ট হচ্ছিল যে এত হাজার হাজার মানুষ তার কারণে মারা গিয়েছে। কায়ং তার শেষ উইশে বলে, এতগুলো মৃত্যুর কারণে আমার যেন শাস্তি হয় আর তোমারও যেন শাস্তি হয়। এটা শুনে তো তিনি অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ডং বলেন, নাও, এবার তোমার সময় শেষ। গড যা করে ভালোর জন্যই করে। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণের মাঝে কায়ং মারা যায়। যিনি তো বিশ্বাসই করতে পারছিল না এমন তুচ্ছ একটা মানুষের জন্য তার রাজত্ব এখানেই শেষ হয়ে গেল। সে দিনের পর দিন কায়ংয়ের দেহ থেকে পচে গলে নষ্ট হয়ে যেতে দেখে। অবশেষে যখন সবকিছু বালুর নিচে গেড়ে যায়, তখন যিনি ওপর থেকে কয়েকটা বালু উঠিয়ে নেয়। আর এই বালুগুলোই ওই আওয়ার গ্লাসে ছিল। কায়ং দেখতে পায় ল্যাম্পে বন্দি হয়ে যাওয়ার আগে জিনির মুখে অদ্ভুত একটা এক্সপ্রেশন ছিল। এটা কোনো রাগের এক্সপ্রেশন ছিল না, বরং এটা গভীর আফসোসের এক্সপ্রেশন ছিল। কায়ং জিনির মুখে হাত দিয়ে জিনি গায়েব হয়ে যায়। আর তখনই ল্যাম্পে আওয়ার গ্লাস চলতে শুরু করে। এইদিকে জিনির বুকে অনেক ব্যথা ওঠে। তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সে যেটাই ধরে সেটাতেই আগুন ধরে যাচ্ছিল। সে অদ্ভুত ভিশন দেখতে থাকে। সে নিজেকে কায়ংয়ের সাথে দেখে। এরপরই দেখি যে সে রক্ত অশ্রু কান্না করছিল। পুরো মরুভূমিতে তার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। ওয়েলকাম টু মুভি মাইন্ড। এপিসোড 7 এর শুরুতে ডম বলছিল, যিনি একটা ভিলেন, ওর মনে কোনো দয়া মায়া নেই, ও তোমাকে মারতে চায়। কায়ং বলে, তুমি তো একটা এঞ্জেল। হানবিশকে যখন নেকড়েরা খেয়ে ফেলছিল তখন তুমি কোথায় ছিলে? ডং এর মুখ বন্ধ হয়ে যায়। কায়ং বলে, যিনি তো একটা জিনি, তুমি একটা এঞ্জেল, আর আমি কি জানো? ফালতু বকবক করা মুখগুলো বন্ধ করার মেশিন। এই বলে সে ডংকে একটা ঘুষি দেয়। এদিকে এরা দুজনেই চিৎকার দিয়ে ওঠে আর বুঝতে পারে তাদের মাস্টারদের প্রবলেম হয়েছে। তাই দুইজন দুই মাস্টারের দিকে দৌড় দেয়। ভয়েস এনে সেদি জিনিকে বলে, মাস্টার আপনি ঠিক আছেন? আমি এর আগে কোনো দিনও আমার বুকে এত জোরে ব্যথা অনুভব করিনি। জিনি বলে, আচ্ছা, তুমি কি জিনিয়া ছাড়া আর কোনো মেয়েকে চেনো যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল? শেরি বলে, না তো। এরপরে নোটিস করে ল্যাম্পের আওয়ার গ্লাস চলছে আর ওটা জিনিকে দেখায়। জিনিও অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে, 983 বছর এটা একদম স্টিল ছিল আর এখন হঠাৎই চলতে শুরু করছে? শেরি বলে, হয়তোবা আপনার হাতে আর এইটুকু সময় বেঁচে
এর মধ্যে আপনাকে কায়নকে মেরে ফেলতে হবে, নয়তোবা আপনিই মারা যাবেন। আর এই ব্যথাটা হয়তো আপনার ওই মৃত্যুর সংকেতই ছিল। এটা শুনে তো জিনি ভয় পেয়ে যায়। এদিকে কায়ন অনেক রাত করে বাড়ি ফিরছিল। তখনই জিনি তার সামনে যায়। কায়ন জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? জিনি বলে, অনেক রাত হয়েছে, তাই আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। পরদিন জিনি ওই আর গ্লাসটাকে উল্টো করার চেষ্টা করে বন্ধ করার জন্য, তবে উল্টো হয়েও ওটা চলেই যাচ্ছিল। তখন সেদি এসে বলে, মাস্টার, আমার মনে হয় না এগুলো করলে কোনো লাভ হবে। জিনি বলে, তাহলে কি করব আমি? কারণ কোন জীবনে তার তৃতীয় উইশ চাইবে এই পর্যন্ত অপেক্ষা করে থাকবো? এর মধ্যে তো এই এক মুঠো বালির নিচে পড়ে যাবে আর আমি মরেই যাব। শেরি বলে, গত জন্মে তাকে নেকড়েদের সামনে ছেড়ে দেওয়ার পরেও সে নিজের জীবনের জন্য উইশ করেনি, তাই এইবার আপনাকে তাকে ফিজিক্যালি না বরং মেন্টালি উইক বানাতে হবে। জিনি বলে, মানুষেরা ভালোবাসাকে অনেক পছন্দ করে, আবার অনেক ঘৃণাও করে, তাই আমি ওকে এই ভালোবাসার জালে ফাঁসিয়ে উইক বানিয়ে দেব। শেরির তো মনে হচ্ছিল না এই আইডিয়া অন্তত কানের উপর কাজ করবে, কিন্তু তবুও সে মাস্টারের উপর আর কি বলবে। এদিকে কায়নের ওয়ার্কশপে মিউজিক বাজতে শুরু করে। কায়ক তো বুঝতে পারছিল না এটা কোত্থেকে আসছে। তখনই যিনি ওখানে এক ম্যাচিওর সিইওর রূপ নিয়ে আসে আর ডায়লগ দিতে থাকে, তবে কায়নের উপর এর কোনো প্রভাবই পড়ে না। এরপর আবার মিউজিক বদলে যায়। যিনি এবার একটা মেয়ের রূপ নিয়ে আসে। কায়ম তো বিরক্ত হয়ে যায়। তারপর আবার মিউজিক বদলে যায়, যিনি একটা ব্যাড বয় স্কুল স্টুডেন্টের রূপ নিয়ে আসে। এটা কিন্তু ইয়াংদার ক্যারেক্টার থেকে ইন্সপায়ার, তোমরা কেউ চিনতে পেরেছো? যাই হোক, এবার ব্যাড বয় এসে কয়েকটা লাইন বললে কায়ন বলে, এগুলো ভালো শোনা যাচ্ছিল। যিনি বলে, আমি জানতাম মেয়েরা সবসময় ব্যাড বয়দের প্রতি আকৃষ্ট হয়। পরে কায়ন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার মতো কোনো মেয়ে জিনিও কি আছে? এটা শুনে জিনি একটু নড়ে চড়ে বসে আর বলে, মেয়ে জিনি? আমি জানি না তো। তবে কায়ন তাকে ভালো করে জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ হ্যাঁ আছে, তাদেরকে জিনিয়া বলা হয়। কায়ন বলে, তোমার কি কোনো জিনিয়ার সাথে দেখা হয়েছিল? এটাতে জিনি কিছু বলে না। কায়ন বলে, বলো। সে বলে, হ্যাঁ, একটা জিনিয়ার সঙ্গে আমি রিলেশনেও ছিলাম, কিন্তু সেটা অনেক আগে। কায়ন বলে, তোমরা কি কিস করেছিলে? তিনি বলে, দেখো, ওই সময় আমার এই চেহারাও ছিল না, আমি তখন অন্য চেহারায় তার সামনে যেতাম। কায়ম আবারও বলে, তোমরা কি কিস করেছিলে? জেনি বলে, ওই সময় আমার চেহারা একদম অন্যরকম ছিল, এমনকি আমার চেহারায় শুধু চোখ আর নাক ছিল, কোনো মুখই ছিল না। এই বলে সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সে এসে মিজুনকে জিজ্ঞাসা করে সে জিনিয়াকে দেখেছে কিনা। মিজুন বলে শেষবার সে জিনিয়াকে দুবাইতে দেখেছিল। এদিকে আমরা ওই ব্লগার ছেলে জুনকে দেখি, যে অনেক কষ্ট করা সত্ত্বেও তার ইউটিউব চ্যানেল উপরে উঠছে না। একদমই আমার মতো, আমি বেচারার দুঃখটা একদম ভালোভাবেই বুঝতে পারতেছি। তোমরাও যদি আমাকে ওর মতো দুঃখে দেখতে না চাও, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যাক, ব্যাক টু স্টোরি। এখানে যিনি ল্যাম্প তার কাছে একটা অ্যাপ্লিকেশনের মতো হয়ে আসে। জুন তো এটাকে সিরিয়াসলি নেয় না, আর তার প্রথম উইশ করে বলে যে এই গ্রামে যেন কোনো সিরিয়াস একটা খুনের মামলা হয়, যেটা কভার করলে তার চ্যানেল বড় হয়ে যাবে। তখনই সে হঠাৎ এক জঙ্গলে চলে আসে আর দেখতে পায় তার ফোনে লাইভ স্ট্রিমিং চালু হয়ে আছে। এরপর সে হোঁচট খেয়ে পড়ে যায়। ভিউয়ার্সরা কমেন্টে বলছিল তারা এখানে অদ্ভুত কিছু একটা দেখেছে। তাদের কথা মতো খুঁজতে গেলে জুন সেখানে একটা কঙ্কাল পায় আর ভয়ে স্ট্রিমিং কেটে দিয়ে সে পালাতে শুরু করে। তখনই তার গার্লফ্রেন্ড দাজিন তাকে ফোন করে বলে এই প্রথমবার তাদের লাইভে 100 জন মানুষ ছিল। সে যেন আবার স্ট্রিমিং শুরু করে। এটা শুনে জুন নিজের ভয়কে ভুলে স্ট্রিমিং শুরু করে আর দেখতে পায় এখানে হাজার হাজার মানুষ আছে। পরের দিনে সেখানে পুলিশ চলে আসে। গ্রামের মানুষেরা তো এই অদ্ভুত ঘটনায় অনেক বেশি ভয় পেয়ে যায়। এই শান্তশিষ্ট একটা গ্রামে এমন কিছু কি করে হতে পারে? এদিকে গ্র্যান্ডমা জিওং সুপার মার্কেটে তার এক বান্ধবী আর আঙ্কেল জাকে দেখে লুকিয়ে পড়ে। তখন সে তাদের কথা শুনতে পায়, যারা কিনা ওই খুনের মামলা নিয়ে কথা বলছিল। এখানে গ্র্যান্ডমার বান্ধবী বলছিল এই কাজটা কায়ং-এর হতে পারে, কারণ কায়ং একটা সাইকোপ্যাথ। আঙ্কেল জা বলে ইনভেস্টিগেশন করে জানা গিয়েছে এই খুন 20 বছর আগে হয়েছে, আর তখন কায়ং-এর বয়স মাত্র 8 বছর। আর 8 বছরের একটা বাচ্চা মেয়ে কি করে কাউকে খুন করতে পারে? পরের সিনে দেখি গ্র্যান্ডমা বাড়িতে বসে কান্না করছিল। তখনই সেখানে কায়ং আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। গ্র্যান্ডমা তাকে সত্যিটা বলে না আর বলে যে তার যদি
চেপে যেন গিয়েছে। এরপর সে কায়নকে বোঝায় যে মানুষ যতই তার নামে বাজে কথা বলুক সে যেন কখনো তাদের মারতে না যায় আর তাদেরকে উল্টো গিয়ে খারাপ কথা না বলে আসে। তাহলে ওই খারাপ লোকেদের আর তার মাঝে কোনো পার্থক্যই থাকবে না। সেই হচ্ছে আসল ভালো মানুষ যে সবাইকে ক্ষমা করে দেয়। কায়ন বলে, আমাকে যে যাই বলুক এতে এখন আর আমার কোনো যায় আসে না, কারণ এইসবে আমি অভ্যস্ত। তবে তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তুমি আমাকে তাদের ক্ষমা করতে অন্তত বলো না। পরের সিনে কায়ন ঘাস কাটছিল, তখন সেখানে বকেয়ং এসে বলে, তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে বলো যে ওই সমস্ত চেপে যেন গিয়েছে। এরপর সে কায়নকে বোঝায় যে মানুষ যতই তার নামে বাজে কথা বলুক সে যেন কখনো তাদের মারতে না যায় আর তাদেরকে উল্টো গিয়ে খারাপ কথা না বলে আসে। তাহলে ওই খারাপ লোকেদের আর তার মাঝে কোনো পার্থক্যই থাকবে না। সেই হচ্ছে আসল ভালো মানুষ যে সবাইকে ক্ষমা করে দেয়। কায়ন বলে, আমাকে যে যাই বলুক এতে এখন আর আমার কোনো যায় আসে না, কারণ এইসবে আমি অভ্যস্ত। তবে তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তুমি আমাকে তাদের ক্ষমা করতে অন্তত বলো না। পরের সিনে কায়ন ঘাস কাটছিল, তখন সেখানে বকেয়ং এসে বলে, তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে বলো যে ওই সমস্ত টাকা তুমি আমাকে দিয়েছো, আমি কিছুই চুরি করিনি। নয়তো আমি গিয়ে তোমার নামে হ্যারাসমেন্টের কেস করে আসবো, কারণ তুমি জানতে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হচ্ছে কিন্তু তুমি কখনোই কিছু বলনি। কায়ং বলে, চুরিও করলে তুমি, কেসও করবে তুমি, আমার জন্য অন্তত কিছু কাজ বাকি রাখো। ওকিয়ং বলে, আমি চুরি করিনি, আমি এই টাকা জিনির কাছ থেকে চেয়েছি। তুমি বিশ্বাস করো আর না করো আমার কাছে একটা জিনি আছে, আর আমি ওকে বলে তোমাকে মেরেও ফেলতে পারি। কায়ং বলে, আমি বিশ্বাস করি, কারণ আমার কাছেও জিনি আছে। আর তার হাতে দা এগিয়ে দিয়ে বলে, নাও, জিনি লাগবে কেন, তুমি নিজের হাতেই আমাকে মেরে ফেলো। পোখিয়ং তো চুপ হয়ে যায়। কায়ং বলে, ওই জিনিকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, আর তোমার মতো আমারও একটা উইশ বাকি আছে। তোমার শেষ উইশটা চলে যাবার পর আমার শেষ উইশ আমি কাজে লাগাবো তোমার ইভিল উইশগুলোকে নষ্ট করার জন্য। পরের দিনে কায়ম রান্না করছিল, তখন জিনি তার কাছে এসে তাকে রাগী দেখে তাকে নিয়ে গ্রামের সবচেয়ে উঁচু একটা জায়গায় চলে যায়। আর তাকে বলে, আগের বারের মতো নিজের মুড ঠিক করতে তুমি চাইলে আমাকে ধাক্কা দিতে পারো, কোনো সমস্যা নেই। কায়ম বলে, আমি এতটাও খারাপ না। আচ্ছা বাদ দাও, তুমি যে ড্রামা দেখে আমার সামনে 3টা রূপ নিয়ে এসেছিলে ওইরকম আরো কিছু কি শিখেছো? যিনি বলে, হ্যাঁ, আমি ড্রামাতে তো দেখেছি যে নায়কেরা নায়িকাদেরকে নিজেদের কাঁধ দিয়ে দেয় মাথা রাখার জন্য। কায়ং বলে, তাহলে বসে আছো কেন, আমাকেও তোমার কাঁধ দাও। যিনি কাঁধ এগিয়ে দিতে কায়ং তাকে ধাক্কা মারে। পরের সিনে জিনমি এসে কায়ংকে ডাকছিল, তখন ঘরের ভেতর থেকে গ্র্যান্ডমা জিয়ং বেরিয়ে আসে। ওই সময় কায়ন আবার জিনিকে নিয়ে চলে আসে। জিনমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কায়ং, এসব কি হচ্ছে? এই মেয়েটা ঘর থেকে বেরিয়ে আসলো আর এই লোকটা অবাধে বাড়ির ভিতর চলে আসলো। দেখে মনে হচ্ছে এরা দুজনই এই বাড়িতেই থাকে। পরিস্থিতি সামলানোর জন্য গ্র্যান্ডমা জিয়ং বলে, যিনি আমার ভাই হয়, সে দুবাইতে কাহানদের বাড়িতে এসেছে তোমাদের গ্রাম দেখার জন্য, তাই আমিও ওর সাথে দেখা করতে এসেছি। কায়ং বলে, হ্যাঁ, জিয়ং আমার বন্ধু, তাই আমি জিনিকে আমার কাছে এনেছি আর জিয়ংও চলে এসেছে। জিনমি বলে, আমাকে অন্তত বলতে এসো না ও তোমার বন্ধু, কারণ ছোটবেলা থেকে আমি তোমার সাথে আছি, তোমার বন্ধুদের তোমার থেকে ভালো আমি চিনি। তখনই গ্যারেজ থেকে আবার শেডি বেরিয়ে আসে। পরের সিনে তাদের দুজনকে একসাথে দেখি। কায়ং বলছিল, তুমি আমাকে কোনো প্রশ্ন করো না, কারণ আমি এসবের উত্তর এখন দিতে পারবো না, সময় হলে তুমি নিজেই সব কিছু জেনে যাবে। তখন জিনমিও ব্যাপারটাকে আর বেশি পুশ করে না। এদিকে সঙ্গতে আবারও ল্যাম্পে জিনিকে ডাকে আর তার দ্বিতীয় উইশ হিসেবে বলে সে যেন তাকে আজ থেকে 20 বছর আগের 17ই জুন 11টার সময় নিয়ে যায়। জিনিও তাকে নিয়ে আসে। সঙ্গকে বলে, আরে দিনের বেলা কেন, আমি তো রাতে বলেছিলাম। জিনি বলে, তাহলে তো 23টা বলতে হতো, 11টা কেন বলেছ? এখন এভাবে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। সঙ্গতের তো এমনিতেই মেজাজ খারাপ ছিল, এরপর ওখানে ছোট কায়ংকে দেখে সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন জিনি তাকে ধরে মারে। পরে জিনি তাকে ওই রাত 11টার সময় নিয়ে আসে। তখন আমরা জানতে পারি জঙ্গলে পাওয়া ওই কঙ্কালটার আসল খুনি ছিল সঙ্গতে। সে মূলত একটা সাইকোপ্যাথ ছিল। তার তখন মনে হয়েছিল যে ওই খুন করার সময় তাকে কেউ দেখে ফেলেছিল। আর এবার সে ফিরে এসে কনফার্ম হয়ে যায় যে এটা তার মা ছিল। এরপর ভবিষ্যতে ফিরে গিয়ে সে তার মাকে ধন্যবাদ জানায় তাকে পুলিশে না ধরিয়ে দেওয়ার জন্য। এদিকে জিনি এসে কায়ংকে জানিয়ে দেয় খুনি আসলে সঙ্গতে। তখন কায়ং প্ল্যান করে যে সে সঙ্গতেকে ধরিয়ে দিবে। ওই সময় জিনির ভয়
3টা উইশ পূরণ করা, তেমন সাদের স্পেশালিটি ছিল এটা। সে তখন মিজুনকে বলে, চিন্তা করো না, তোমার মাস্টার ডংকে আমি কিচ্ছু বলবো না। যদি আমি তাকে ঘৃণা করি তবুও আজ আমি তার জন্য বেরোইনি। এরপর সে আবারও হাঁটতে থাকে। তখন মিজুন নোটিস করে সে অনেক কষ্ট করে হাঁটছে। পরদিন সেদি সবাইকে ল্যাম্পের ভিতর নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি সাদি ল্যাম্পে এসেছিল আর সে কোন একটা ম্যাজিক্যাল রশি দিয়ে জিনির হাত বেঁধে দিয়ে গিয়েছে, যেটা অনেক বেশি শক্ত। জিনি আর সেদি মিলে ট্রাই করেও এটা খুলতে পারেনি, তাই তো সবাইকে এখানে আনা হয়েছে। এরপর কায়ং মিশনে নামে। একটু পর আমরা ওইখানে একটা কাটা হাত দেখতে পাই, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। কিন্তু তখনই বোঝা যায় এটা জিনির হাত ছিল। কায়ং বলে, যেহেতু দড়ি কাটা যাচ্ছে না তাই তোমার হাতই কেটে দিলাম। তবে আরেকটু চেষ্টা করলে দেখা যায় কায়ংও দড়ি খুলে ফেলেছে। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। যাক, এরপর বের হওয়ার সময় ভুল করে তারা কায়ংকে ওই ল্যাম্পের ভেতরে রেখে চলে যায়। এরপরে জিনি আসে ডং এর কাছে আর তাকে জিজ্ঞাসা করে সাদির বর্তমান মাস্টার কে। ডং বলে, ওই তো মরুভূমিতে যাকে তুমি বাঁচিয়েছিলে, হানবিশ। উইশ পূরণ করতে গিয়ে তাকে তুমি অমর বানিয়ে দিয়েছো। এটা শুনে তো সে অবাক হয়ে যায়। এরপর সেদিকে নিয়ে এসে অতীতের ওই সময়ে চলে যায়। এরপর হানবিশ যখন ওই দিক দিয়ে আসছিল তখন তারা তাকে ধরে তার চেহারা এবং তার ঘ্রাণ ভালোভাবে মনে করে নেয়। এরপর যিনি হানবিশকে বলে যে সে কোনোদিনও সাদির কোনো ক্ষতি যেন না করে। এইদিকে সাদি আবারও মেনশনে ফিরে আসে। জাংহুন সবার জিজ্ঞাসাবাদ করছিল যে কে সাদিকে বের হতে সাহায্য করেছে। এরপর ওই লোকটার গলা কেটে ফেলা হয়। এটা দেখে তো জুনহু বমি করতে শুরু করে। সাদি বলে, এবার তুমি আর কিচ্ছু করতে পারবে না, কারণ যিনি জেনে গিয়েছে যে আমি এই গ্রামেই আছি, সে খুব শীঘ্রই আসবে আমাকে বাঁচাতে। জাংহুন বলে, তোমার মনে হয় তুমি পালিয়েছিলে? না তো, তোমাকে আমি যেতে দিয়েছি। এবার ওই জিডি এখানে আসলে আমি তাকে ধরে তার নতুন মাস্টার হয়ে যাব। আর এর মাধ্যমে সমস্ত স্পিরিটদের লিডার হয়ে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে যাব। এটা শুনে তো সাদি অবাক হয়ে যায়। এইদিকে জিনের ল্যাম্পে ফিরে আসে, কারণ তাকে অনেক বকা দেয় তাকে এভাবেই বন্দি করে রেখে চলে যাবার জন্য। এরপর সে বলে যে এই ল্যাম্পে বসে সে ওই আওয়ারগ্লাস দূরে আরো একটা ভিশন দেখেছিল। এখানে সে দেখে যে খালিদ নামে একটা বাচ্চা একটা রাগ বানাচ্ছিল আর সে তার সঙ্গে ভালো ভালো কথা বলছিল। যাই হোক, পরে সিনে দেখতে পায় তারা ওই রশিটা নিয়ে চেক করছিল যে এই রশিটা শুধু স্পিরিটদের উপর কাজ করে নাকি মানুষদের উপরও কাজ করে। তবে গ্র্যান্ডমার হাতে বাঁধলে গ্র্যান্ডমা খুব সহজে ওটা ছিঁড়ে ফেলে। এতে বোঝা যায় যে এটা শুধুমাত্র স্পিরিটদের ক্ষেত্রে কাজ করে। তখন সেদি বলে, এই রশিগুলো থেকে রক্তের গন্ধ আসছে। কায়ং চেক করে দেখে রশিগুলো মূলত সাদা, কিন্তু এদের মাঝে রক্ত দেয়া হয়েছে তাই এগুলো কালো হয়ে গিয়েছে। তখন সে বলতে থাকে, হয়তোবা এগুলো আমারই আগের জন্মে কোনো রক্ত হতে পারে। তাই তো তোমার হাতে বাধা থাকলে এটা শুধুমাত্র আমিই খুলতে পারি। মূলত একটু আগে এটা যিনি হাতে বেঁধে তারপর গ্র্যান্ডমা জিওংকে দিয়ে টেস্ট করা হচ্ছে সে খুলতে পারে কিনা। তবে সেও খুলতে পারেনি। এবার আবারও মেনশনের সিন দেখানো হয় আর আমরা জানতে পারি এরা মূলত জংহুনের বাবা মা নয়। এই মেয়েটা জংহুনের শিষ্য হয় আর জুনহুকে তারা ভাড়া করেছে বাবা হওয়ার অ্যাক্টিং করার জন্য। ফ্ল্যাশব্যাকে দেখতে পায় হানবিশ, অর্থাৎ যে এখন জামহুন হয়ে আছে, সে বাচ্চাদের ধরে ধরে তাদের ট্রেনিং দিত তার আনুগত্য করার জন্য। এখানে এসে তাদের বন্দি করে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিত। যখন বন্দীদের যে কোনো একজন অসুস্থ হয়ে যেত তখন ক্ষুধার তাড়নায় অন্য বন্দীরা তাকেই ধরে খেতে শুরু করত। এবার বর্তমানে দেখে জুনের ইউটিউব চ্যানেলে নিজের ক্রাইমের ভিডিও দেখে সোমতের অনেক মজা লাগছিল। রাতের বেলা কায়ং তার কাছে আসে আর তাকে বলে যে সেও সাইকোপ্যাথ আর সন্তেও সাইকোপ্যাথ, তাই এবার থেকে তারা দুইজন মিলে খুন করে যাবে। সন্তে বলে, বর্তমানে এই ঝামেলাটা শেষ হয়ে যাক, এরপর থেকে আমরা একসাথে কাজ করব। এবার বাড়ি ফিরে কায়ং জিনিকে তার আসল প্ল্যান বলে। ওই যে কিছুদিন আগে একটা মহিলা হারিয়ে গিয়েছিল, এরপর তার ডেড বডি পাওয়া যায়। তার মনে হচ্ছিল এর পেছনেও সন্তের হাত থাকতে পারে। তাই সে জিনিকে বলে সে যেহেতু আগের ক্রাইমের স্পটে গিয়েছে, তাই এবারও যখন সে ওই ক্রাইমটা করবে সে জায়গায় যেতে চাইবে। তুমি অতীতে যাবার পর এই ডায়েরিটা নিয়ে অতীতের কারণকে দিবে আর তার সাথে মিলে সন্তেকে হাতে নাতে ধরিয়ে দিবে। তখনই সে দিয়ে সে বলে যে সে হানবিশের ঘ্রাণ ট্র্যাক করতে পেরেছে। এরপর জিনিয়া সেদি গিয়ে ওই মেনশনটা দূর থেকে দেখতে থাকে। এরপর জিনি ফিরে এসে কায়ংকে বলে তারা সবাই দুবাই যাবে।
কায়ংও রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় যে গ্র্যান্ডমা জিয়ং আর জিনমিও সাথে যাবে। দুবাই যাওয়ার সময় এয়ারপোর্টে জিনমির সঙ্গে তার এক্স গার্লফ্রেন্ডের ধাক্কা লাগে। এখানে আমরা জানতে পারি জিনমি মূলত একটা লেসবিয়ান ছিল। যাই হোক, তারা দুবাইতে পৌঁছে যায়। সবাইকে হোটেলে পাঠিয়ে দিয়ে জিনি কায়ংকে নিয়ে একটা গলিতে চলে আসার একটা জার দেখিয়ে বলে যে এটাকে ঘষো, আমার ল্যাম্পকে যেভাবে ঘষতে ঠিক সেভাবে। কায়ং ওটাকে ঘষতে ভেতর থেকে জিনিয়া বেরিয়ে আসে। জিনিয়া জিনির সঙ্গে কায়ংকে দেখে তাকে ডাইনি বলে। কায়ং তো কিছু বুঝতে পারে না, তবে তাকে যেহেতু ডাইনি বলেছে তাই সেও তাকে ডাইনি বলে ওখান থেকে চলে যায়। এরপর জিনি জোর করে জিনিয়ার ল্যাম্পে ঢুকে আর তাকে সাদের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে, সাদিকে আমি 500 বছর ধরে দেখি না, তবে একবার আমি শুনতে পেয়েছিলাম যে তার নাকি একটা ছেলে আছে, যে ছেলের মা একটা মানুষ। তবে ওই ছেলেটা জিনিও না আবার মানুষও না, অদ্ভুত একটা স্পিরিট। আর তার নাম তারা বুঝি খালিদ রেখেছিল। এই খালিদ শুনে জিনির মনে পড়ে কায়ং এর ওই ভিশনের কথা আর ওটার ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে, এমন ভান করছো কেন? তুমি গোটা একটা শহর ধ্বংস করে দিয়েছিল ওই মেয়েটার জন্য, আর এখন এমন ধান করছো কিচ্ছু জানো না। তখন জিনি বলে, আমি সত্যিই জানি না, আমাকে বলো। জিনিয়া বলে, ও তার মানে সে এইসব মেমোরি সিল করে দিয়েছে। জিনি এ ব্যাপারে আরো প্রশ্ন করতেই যাবে তখনই জিনিয়া ওখান থেকে চলে যায়। এদিকে মরুভূমিতে সেদিকে কায়ন জিজ্ঞাসা করে জিনি আর জিনিয়ার ব্রেকআপ কেন হয়েছিল। তখন সেদি বলে জিনিয়া বিরক্ত হয়ে জিনিকে ছেড়ে দিয়েছিল। পরে কায়ং হাঁটতে হাঁটতে একটা টুরিস্ট স্পটে চলে আসে। ওখানকার গাইড বলছিল যে এই তলোয়ারটা জিনের তলোয়ার, জিনি এটাকে এখানে হাজার হাজার বছর আগে রেখেছিল। কায়ংও রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় যে গ্র্যান্ডমা জিয়ং আর জিনমিও সাথে যাবে। দুবাই যাওয়ার সময় এয়ারপোর্টে জিনমির সঙ্গে তার এক্স গার্লফ্রেন্ডের ধাক্কা লাগে। এখানে আমরা জানতে পারি জিনমি মূলত একটা লেসবিয়ান ছিল। যাই হোক, তারা দুবাইতে পৌঁছে যায়। সবাইকে হোটেলে পাঠিয়ে দিয়ে জিনি কায়ংকে নিয়ে একটা গলিতে চলে আসার একটা জার দেখিয়ে বলে যে এটাকে ঘষো, আমার ল্যাম্পকে যেভাবে ঘষতে ঠিক সেভাবে। কায়ং ওটাকে ঘষতে ভেতর থেকে জিনিয়া বেরিয়ে আসে। জিনিয়া জিনির সঙ্গে কায়ংকে দেখে তাকে ডাইনি বলে। কায়ং তো কিছু বুঝতে পারে না, তবে তাকে যেহেতু ডাইনি বলেছে তাই সেও তাকে ডাইনি বলে ওখান থেকে চলে যায়। এরপর জিনি জোর করে জিনিয়ার ল্যাম্পে ঢুকে আর তাকে সাদের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে, সাদিকে আমি 500 বছর ধরে দেখি না, তবে একবার আমি শুনতে পেয়েছিলাম যে তার নাকি একটা ছেলে আছে, যে ছেলের মা একটা মানুষ। তবে ওই ছেলেটা জিনিও না আবার মানুষও না, অদ্ভুত একটা স্পিরিট। আর তার নাম তারা বুঝি খালিদ রেখেছিল। এই খালিদ শুনে জিনির মনে পড়ে কায়ং এর ওই ভিশনের কথা আর ওটার ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে, এমন ভান করছো কেন? তুমি গোটা একটা শহর ধ্বংস করে দিয়েছিল ওই মেয়েটার জন্য, আর এখন এমন ধান করছো কিচ্ছু জানো না। তখন জিনি বলে, আমি সত্যিই জানি না, আমাকে বলো। জিনিয়া বলে, ও তার মানে সে এইসব মেমোরি সিল করে দিয়েছে। জিনি এ ব্যাপারে আরো প্রশ্ন করতেই যাবে তখনই জিনিয়া ওখান থেকে চলে যায়। এদিকে মরুভূমিতে সেদিকে কায়ন জিজ্ঞাসা করে জিনি আর জিনিয়ার ব্রেকআপ কেন হয়েছিল। তখন সেদি বলে জিনিয়া বিরক্ত হয়ে জিনিকে ছেড়ে দিয়েছিল। পরে কায়ং হাঁটতে হাঁটতে একটা টুরিস্ট স্পটে চলে আসে। ওখানকার গাইড বলছিল যে এই তলোয়ারটা জিনের তলোয়ার, জিনি এটাকে এখানে হাজার হাজার বছর আগে রেখেছিল। আজ অব্দি কেউ এটাকে উঠাতে পারেনি। তখনই ওখানে জিনি চলে আসে। কায়ং বলে, ওটা নাকি তোমার তলোয়ার? তখন জিনি ওখানে গিয়ে তলোয়ারটা খুব সহজে উঠিয়ে ফেলে। সময় থেমে গিয়েছিল। কায়ং বলে, কি করছো? এটাকে তাড়াতাড়ি রাখো, এটা দুবাইয়ের একটা টুরিস্ট স্পট, এখন তুমি চাইলে তলোয়ার নিয়ে যেতে পারো না। জিনি বলে, কিন্তু এটা তো আমারই তলোয়ার, তাছাড়া আমি এটাকে দিয়ে এখন আর কি করব? এটা এখানে আছে, মানুষ দেখছে, আমার কথা মনে করছে, এতে আমার একটু একটু গর্বও বোধ হচ্ছে। এদিকে ইমসিয়ানকে দেখি। মেয়ের সঙ্গে ঝামেলার কারণে সে ঠিকমতো কাজে ফোকাস করতে পারছিল না। তাছাড়া ম্যানেজার হিসেবেও সে ভালো কেউ ছিল না। তাই উপরে অথরিটি থেকে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। তার মেয়ে এসে তাকে বলছিল, তুমি কি করে বাবাকে ডিভোর্স দিয়ে দিতে পারো? ইমসিয়ান বলে, আমি তোমাকেও ছেড়ে দিয়েছি, তুমি তো বলেছো আর পড়াশোনা করবে না। যাও এবার বাবা মেয়ে গিয়ে যার যার জীবন দেখো। এই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমার ছিল, আর এগুলো নিয়ে আমি এখন একাই থাকবো। এরপর সে জিনির কাছে গিয়ে শেষ উইশ চায়, যেটা ছিল জিনি যেন তার আগে দুইটা উইশ ভুলে যায়। জিনি বলে, মানুষেরা সব সময় এই ট্রিকে
কি করেছিলাম। রং বলে, আমি কিভাবে বলবো আমার পালক দিয়ে তুমি কি করেছিলে। জিনি বলে, আচ্ছা বাদ দাও, রাগ করো না। শেরির ব্যাপারে কিছু জানো? তার নাকি একটা ছেলে আছে। জং বলে, হ্যাঁ, তার নাম খালিদ। আর এই খালিদ আর অন্য কেউ না, বরং কৈহান বিশ, যে বর্তমান দুনিয়ায় জাংহনের রূপ নিয়ে আছে। অর্থাৎ সাদিক তার ছেলের হাতেই বন্দী। পরদিন কায়ং হাইকিং গেলে তার সঙ্গে জুনহোর দেখা হয়। এখানে জুনহো তাকে জাংহনের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় আর বলে, তারা আমাকে এখানে পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। তোমার মৃত্যুর পর যিনি মালিক ছাড়া হয়ে যাবে, আর তখন আমার মাস্টার জাংহন তাকে নিয়ে তার মালিক হয়ে যাবে। এই বলে সে তাকে ধাক্কা দেয়। কায়ং পড়ে যেতে যেতে তার সমস্ত প্রিয় মানুষদের কথা মনে করতে থাকে। তখনই যিনি এসে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে বকা দিয়ে বলে, তুমি তোমার তৃতীয় উইশটা কেন ইউজ করলে না। কায়ং বলে, কারণ ওটা ইউজ করলে আমি তোমার কথা ভুলে যেতাম। আমি মরতে তো রাজি আছি, কিন্তু তোমাকে ভুলতে রাজি না। তখন যিনি তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পয়সে নেই, সে রেগে জুনহোকে মেরে ফেলে। এদিকে ডং মেনশনে চলে আসে আর জাংহনের ভেতর থেকে ওই খালিদের ইভিল স্পিরিটকে বের করে তাকে একটা থাপ্পড় দেয় আর বলে জিনিকে সে নিজের হাতে মারতে চায়, সে যেন তার রাস্তায় না আসে। এদিকে কিম কিউ অ্যাসিস্ট্যান্টের সাহায্যে তার মালিকের বাড়িতে পৌঁছে যায়। এখানে এসে সে একটা বাচ্চার খেলনা গাড়ি দেখে বলতে থাকে, এটাই তো আমার ছোট্ট ভাইয়ের গাড়ি। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে গল্প শোনাতে থাকে যে তার পরিবারের মানুষ তাকে কেমন ভাবে ট্রিট করে। মানে সে এটাই বলছিল যে পোষা কুকুরকে তার মালিকেরা কেমন ভাবে ট্রিট করে। তবে অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে ইমোশনাল হয়ে ভাবতে থাকে যে তার বসকে তার পরিবারের মানুষরা কুকুরের মতো ট্রিট করত। এখন তাকে কে বলবে যে তার বস আসলেই একটা কুকুর ছিল। যাই হোক, রাতের বেলা ওই ফ্যামিলি বাড়ি ফিরে আসে। তবে কেউই কিমকিউকে চিনতে পারে না, কারণ কিমকিউ তো এখন একটা মানুষ। শুধুমাত্র ওই ছোট্ট বাচ্চা হানিওলি তার কথা বিশ্বাস করে। পরদিন ডং গ্রাম্মা জিউংকে এসে বলে, সে এখন যত ইয়াং হয়ে যাক না কেন, তার জীবন যতটুকু লেখা হয়েছিল অতটুকুই আছে। যেদিনই তার বাগানে ফুল ফুটবে সেদিনই সে মারা যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, সে মরে হেভেনেই যাবে। এদিকে কায়ং ব্যাংকে এসে ম্যানেজারের সাথে কথা বলে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উঠিয়ে নেয়। এরপর ওয়ার্কশপে এসে সিসিটিভিতে দেখতে পায় যে খালিদের লোকেরা সব সময় তাকে পিছু করে যাচ্ছে। তখনই সেখানে খালিদ তথা জাংহন তার লোকেদের নিয়ে চলে আসে আর কায়ংকে রিকোয়েস্ট করে বলে যে কায়ং যেন তার শেষ উইশটা তার জন্য ইউজ করে। অর্থাৎ সে যেন জিনিকে বলে যে জিনি যেন জাংহনের অমরত্বটা শেষ করে দেয়। তবে কায়ং তার অ্যাক্টিং ধরে ফেলে। সেদি তার প্যান্থার রূপে এসে কায়ংকে রক্ষা করতে থাকে। তখনই ওখানে আবার গ্রামে কিছু লোক চলে আসে। এটা দেখে জাংহন ওখান থেকে চলে যায়। কায়ং তাদের বলে, এই প্যান্থা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, এটা কায়ংয়ের পালা প্যান্থার, একটু পরে এটা এখান থেকে চলে যাবে। পরের সিনে যিনি কায়ংকে হানবিশের ব্যাপারে বলছিল, তখনই সেখানে কিম ডিউ তার শেষ উইশ নিয়ে চলে আসে। সে এখানে আবারও ডগ হয়ে যেতে চাইছিল, যেমন সে তার পরিবারকে সেইবার বিদায় জানাতে পারে। কারণ সে অনেক বেশি অসুস্থ ছিল, কিছুদিনের মধ্যেই সে মারা যাবে। আর এটা জানার পরে কিন্তু তার পরিবার থেকে ছেড়ে দিয়েছিল। যিনি এটা তো অনেক অদ্ভুত লাগে যে যারা তাকে ছেড়ে দিয়েছিল তাদের জন্যই তার কতটা মায়া। এখানে কিম কিউ তার সমস্ত সম্পত্তি তার অ্যাসিস্ট্যান্টের নামে করে দিয়ে নিজে ডগি হয়ে আবারও পরিবারের কাছে ফিরে যায়। এইদিকে মিজুন ডংয়ের কাছে ক্ষমা চাইলে ডং তাকে আবারও কথা বলার পাওয়ার ফিরিয়ে দেয়। জিনি আর কায়ং ল্যাম্পে ছিল। তখন কায়ং জিজ্ঞাসা করে দেয়ালে থাকা এইসব লেখার মানে কি। জিনি তো অবাক হয়ে যায়, কারণ সে এগুলো কোনোদিন নোটিসও করেনি। মার্কার পেন দিয়ে তারা এই লেখাগুলোকে চিহ্নিত করে আর জানতে পারে যে এখানে গরিয়র একটা মেয়ের কথা বলা হয়েছে। ইবো তারা সবাইকে ডেকে পাঠায় আর এই ব্যাপারে জিজ্ঞাসা করে। স্পেশালি তারা মিজুনকে ফোর্স করে, কারণ মিজুনের কাছে সবসময় সবকিছুর ইনফরমেশন থাকে। তবে মিজুন এবার তার মাস্টারের কথার বিরুদ্ধে যাবে না দেখে নিজের জিভই কেটে ফেলে। বেচারের জন্য আমার অনেক কষ্ট হয়, কারণ সে ডং এর জন্য কত কিছু করে, তবে ডং তাকে কখনো ভালোভাবে ট্রিট করে না। আনলাইক জিনি কিন্তু সেদিকে অনেক ভালো করে ট্রিট করে। যাই হোক, একটু পর সঙ্গে লাস্ট উইশের জন্য জিনিকে ডাকে। তখন কায়ং জিনিকে নোটবুক দিয়ে বলে এটা গিয়ে পাশে কায়ংকে দিয়ে দিবে আর তার সঙ্গে মিলে সং থেকে ধরিয়ে দিবে। এদিকে সঙ্গে চাইছিল অতি থেকে এসে আবারও ওই মহিলাকে খুন করবে, আর এইবার সে কোন রকমের কোনো প্রমাণই ছেড়ে আসবে না। অতীতে যাওয়ার পর জিনি কায়ংকে ওই নোটবুক দেয়।
প্রথমে তো কায়াম বিশ্বাস করে না, পরে নোটবুক দেখে সে তার কথা মেনে নেয় আর তার সঙ্গে মিলে সঙ্গীকে দৌড়িয়ে। এখানে কায়ানের রিয়েলাইজ হয় সেও চাইলে কারো প্রাণ বাঁচাতে পারে। এদিকে জিরি তখন কায়ানের প্রতি কিছু একটা ফিল করতে থাকে। বর্তমানে ফিরে গিয়ে সে হঠাৎ করেই কায়ানকে কিস করে দেয়। ল্যাম্পে থাকা লেখাগুলো জল জল করে ওঠে, যার মধ্যে বেশিরভাগই লেখা ছিল হাবিবতি, অর্থাৎ আমার প্রিয়তমা। এখানে যিনি কায়ানকে প্রমিস করে সে যেভাবেই হোক তার ওই 20 বছরের অতীতের গল্প জেনেই ছাড়বে। এদিকে বখিয়নের কাছে ব্যাংক থেকে মেসেজ আসে যে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। এদিকে আমরা ভ্লগার জুল আর তার গার্লফ্রেন্ড তাজিনকে দেখি। তারা দুইজন বাকি দুইটা উইশ নিয়ে ডিসকাস করছিল। তাজিন চাইছিল একটা উইশ সে তার বাবার জন্য করবে, কারণ তার বাবার ক্যান্সার হয়েছে। ওই উইশের মাধ্যমে সে তার বাবাকে বাঁচিয়ে নিতে চায়। এই ব্যাপারে সে জুনকেও বলে, তবে জুন নিজের উইশ শেয়ার করতে রাজিই না। এটা নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগে যায়। এদিকে জিনি আবারও দমের কাছে আসে তার প্রশ্নের উত্তর নেবার জন্য। এবার সে জিজ্ঞাসা করে অতীতে কি কোনোভাবে সে কায়ানকে ভালোবাসতো, আর ওই ভালোবাসাই কি তার শাস্তির কারণ হয়েছিল। তবে ডং কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা গ্র্যান্ডমার বান্ধবী সংরাইকে দেখতে পাই। সে গ্রামে সবার সাথে বলে যে তার ছেলেমেয়েরা তার অনেক খোঁজ খবর রাখে, কিন্তু আসলে তো তারা তাকে একবার কলও করে না। সে গ্র্যান্ডমা জিওংকে অনেক বেশি হিংসা করত, কারণ কায়ং তাকে হাওয়ায় পাঠিয়ে দিয়েছিল। এদিকে আমরা কায়ং আর জিনিকে ওই দেয়ালের লেখাগুলো নিয়ে আবারও গবেষণা করতে দেখি। জিনি এখানে তার ল্যাম্পকে একটা ওয়াটার বোতল বানিয়ে দেয় আর কায়ংকে সবসময় এটা নিজের কাছে রাখতে বলে। সে আরো বলে জাংহুন সাদিকে আবারও পাঠাবে আমার হাত বাঁধার জন্য। তখন লাস্ট উইশটা তুমি তোমার নিজের জন্য ব্যবহার করো, কারণ তখন আমি তোমাকে আর প্রোটেক্ট করতে পারবো না। তবে কায়ং বলে আমি কোনো মূল্যেই তোমাকে হারাতেও চাই না, ভুলতেও চাই না। এরপর কায়ং গ্র্যান্ডমা জিওংকে নিয়ে চলে যায়, কারণ সে অন্যদের মতো তার নিজের গ্র্যান্ডমার সাথেও কিছু কালারফুল মেমোরি বানাতে চাইছিল। সোল থেকে ফিরে এসে জিনমির কাছে যায় আর তাকে জিনি গ্র্যান্ডমা সবার ব্যাপারে সবকিছু খুলে বলে। জিনমি তার উপর রেগে থাকলেও সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরে কায়ং গ্র্যান্ডমাকে বলে দুবাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মূলত সে এটা জানতে চাইছিল যে জিনি তার ফাইনাল উইশটা চেয়েছিল কিনা। সে জিনিয়াকে এটা জিজ্ঞাসা করবে, তবে জিনিয়া তো তাকে পাত্তাই দিচ্ছিল না। কিন্তু যখন জাংহুনের লোকেরা কায়ংয়ের ক্ষতি করার চেষ্টা করে, তখন জিনিয়া তাকে বাঁচিয়ে তার ল্যাম্পের ভিতর নিয়ে যায়। এরপর সে বলে জিনি অতীতে একবার তার জন্য পুরো একটা শহর জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল। এটা শুনে তো কায়ং অবাক হয়ে যায় আর মনে মনে খুশিও হয়, তার মানে ল্যাম্পের ওই হাবিবটি তার সেই ছিল। এদিকে মিজুন সেদিকে বলে আমরা আমাদের মাস্টারদের শরীরের কোনো অঙ্গ থেকেই তৈরি, তাই তারা আমাদের যে কোনো কিছুর অর্ডার দিলে আমাদের তা মানা উচিত, ভালো হোক খারাপ হোক যেমনই হোক। এইদিকে আবার ঝগড়া করে তাজিন তাদের ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এটাতে জুন রেগে গিয়ে জিনের কাছে সেকেন্ড উইশে বলে তাজিন যেন এই জিনের ব্যাপারটা পুরোপুরি ভুলে যায়। উইশ পূরণ করার পর জিনি কাং এর কাছে চলে আসে, যে তখন জিনের তলোয়ারের কাছে দাঁড়িয়েছিল। এইখানে সে একটা ছেলেকে রেড বেলুন নিয়ে যেতে দেখে তার উদিতে কিছু ঝলক আসে। সে পুরনো কায়ংকে দেখে যে তাকে বলছিল গড়িয়ে যাওয়ার কথা। জিনের মাস্টার মোতালিব তাকে উইশ করার জন্য ডেকে পাঠিয়েছে। এদিকে জিনে এমন আচরণ দেখে কায়ং জিজ্ঞাসা করছে তার কি হয়েছে। তখনই আবার সে প্রেজেন্টে ফিরে আসে আর সে বুঝতে পারে কিছুটা একটা সমস্যা হচ্ছে। পরে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় বৃষ্টি নামে, তখন কায়ং জিনের কাছে কিস চায়। ওই সময় জিনি তাকে মরুভূমিতে নিয়ে যায়। ওই জায়গায় সারাটা রাত তারা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করে। তখন কায়ং স্বীকার করে যে সেও জিনের জন্য অদ্ভুত কিছু ফিল করে। এদিকে সংরায়ের গ্র্যান্ডমা জিওং এর উপর সন্দেহ হওয়ায় সে তার বাড়ি গিয়ে তার বানানো খাবার টেস্ট করে। এবার সে কনফার্ম হয়ে যায় যে এই জিওংই সেই গ্র্যান্ডমা জিও। তখনই ওখানে গ্র্যান্ডমা জিওং চলে আসে। সে তার সঙ্গে ধস্তাধস্তি করে তার কাঁধে তিল দেখে আরো ভালোভাবে কনফার্ম হয়ে যায়। তখন গ্র্যান্ডমা জিওং ও তাকে সত্যিটা বলে দেয় আর এটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে বলে। তবে সংরায় তো বেরিয়ে যায় গ্রামের মানুষদের এসব বলার জন্য। এটা আবার জাংহনের লোকেরা দেখে ফেলে আর তাকে গিয়ে জানায়। তখন জাংহন তার নকুল মাকে বলে সংরায়কে মেরে ফেলতে, যেন জিনি আর তাদের এই সত্য সাধারণ মানুষের সামনে না আসে। এইদিকে ডান্স শেষে কায়ন যায় ড্রেস চেঞ্জ করতে। তখনই জিনি নিজের সামনে তার পাস্ট সেলফকে দেখে।
সে তখন মরুভূমির রাতের মজা নিচ্ছিল আর বলছিল কাঙের বলা ওই শাস্তি এখনো আসলো না। 10টা বছর চলে গেল, তবে সে রিতাকে সাবধানে থাকতে বলে। এরপর জেনি শহরে যায়, যেখানে গিয়ে তার অদ্ভুতভাবে কাহাঙের সাথে দেখা হয়। এটা ওই ছোট কায়াঙ্গি ছিল যে বড় হয়ে গিয়েছে। কোনোভাবে সে ওই রাতে বেঁচে গিয়েছিল। সে এখন এই শহরে খেজুর বিক্রি করে। তার স্বপ্ন টাকা জমিয়ে একটা উট কিনে সে তার দেশ কোরিয়াতে ফিরে যাবে। জিনি তাকে বিরক্ত করার জন্য তার সমস্ত খেজুর ফেলে দেয়। এতে তো কায়ং অনেক বেশি রেগে যায়। তার খেজুরগুলো উঠিয়ে এসে জিনির কাছে জরিমানা চাইতে থাকে। তখন জিনি আরেকজনের কাছ থেকে টাকা চুরি করে তাকে এনে দেয়। সারাদিন পিছু করার পর জিনি দেখতে পায় কায়ং এখনো কতটা দয়াবান। সারাদিন বিক্রি করার পর যে খেজুরগুলো বেঁচে যায় সে রাস্তার গরিবদের এগুলো দিয়ে দেয়। একটু একটু করে টাকা জমিয়ে সে যখন একটা উট কিনতে যায়, ব্যবসায়ীরা তাকে ধোঁকা দিয়ে তার টাকা ছিনিয়ে নিতে চায়। এটা দেখে জিনি তাদের সবাইকে কায়নের সামনেই মেরে ফেলে। এটা দেখে তো কায়ং অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর থেকে জিনি কায়নের সাথেই থাকতে শুরু করে। একদিন জিনির সঙ্গে সাদির ছেলে খালিদের দেখা হয়। খালিদ কিন্তু অর্ধেক স্পিরিট আর অর্ধেক মানুষ ছিল, তাই সে জিনিকে দেখেই বুঝতে পারে এটা কি ক্রিয়েচার। খালিদ বলে, তুমি আমাকে একটু সুস্থ করে দাও, আমি অর্ধেক স্পিরিট আর অর্ধেক মানুষ হওয়ায় অনেক বেশি দুর্বল। তবে জিনি বলে, আমরা প্রায় একই রকম হলেও আমি এভাবেই তোমার উইশ পূরণ করতে পারি না, তোমাকে আগে আমার ল্যাম্প খুঁজে বের করতে হবে। এতে খালিদ একটু বিরক্ত হয়। একদিন রাতের বেলা কায়ং হানবক সেলাই করছিল। তখন জিনি তাকে বলে, এই অন্ধকারে তুমি সেলাই কিভাবে করছো? কি বলে সে তাকে তার ল্যাম্পের ভেতরে নিয়ে যায়। এত রত্ন দেখে কায়ং তো অনেক বেশি অবাক হয়ে যায়। আস্তে আস্তে তাদের মাঝে সম্পর্কটা গভীর হতে থাকে। জিনি যেন কায়ংয়ের ব্যাপারে ভুলে না যায়, তাই সে ডমের একটা পালক চুরি করে এনে তার ব্যাপারে এই দেয়ালে লিখে রাখে। একদিন জিনে এক নতুন মাস্টার পায়। এর নাম ছিল মুতালিব। এই লোকটা ওই দলের অংশ ছিল যারা ছোট্ট কায়ম আর হানবিশকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছিল আর হানবিশকে নেকড়েদের সামনে ছেড়ে দিয়েছিল। ওই রাতে সে কোনোভাবে পালিয়ে বেঁচে গিয়েছিল, তবে এরপর থেকেই সে এক ভিখারি হয়ে গিয়েছে যাকে কায়ম মাঝে মাঝে খেজুর দিত। যাই হোক, এখানে সে তার প্রথম উইশে অনেক বড় লোক হয়ে যেতে চায়। তখন জিনিও তাকে ওই শহরের সবচেয়ে বেশি ধনী বানিয়ে দেয়। দ্বিতীয় উইশে সে তার সমস্ত শত্রুদের মেরে ফেলার কথা বলে। এরপর তার সঙ্গে একদিন কায়নের দেখা হয় আর সে তাকে কিছু ধনরত্ন দিতে চায়, কারণ সে গরিব থাকা অবস্থায় কায়ন তার অনেক উপকার করেছে। তবে কায়ং বলে, আমি বিশ্বাস করি ভাগ্যে যা থাকে তা পরিশ্রম করে অর্জন করে নিতে হয়। এটাতে মুতালিব অনেক রেগে যায় আর সে মনে করতে থাকে যে কায়ং তাকে খোঁচা মেরে বলল। যাই হোক, সে রাতে কায়ং তার নতুন হানবক জিনিকে পড়ে দেখায়। তখনই মোতালেব জেনিকে ডেকে পাঠায় আর শেষ উইশে বলে, যেই মহিলা আমার সামনে মাথা নত করতে মানা করে দিয়েছে তাকে চিরজীবন আমার সামনে নত করে রাখো। জিনি তার উইশ পূরণ করে দেয়। তবে পরেই বুঝতে পারে এই মহিলা আর কেউ না বরং কায়ং ছিল। তখনই সে মোতালেবকে বলতে থাকে এই উইশ ফিরিয়ে নেয়ার জন্য, কিন্তু মোতালেব তার কথা শোনে না। তখন জিনি রেগে গিয়ে তার সঙ্গে মারামারি করতে চায়। তখনই হানবেশ তথা খালিদ এসে তার ওই রশি জিনির পায়ে বেঁধে দেয়। তখন জিনি আর কোনো লড়াই করতে পারে না। এখানে একটা কথা বলে রাখি, খালিদ যেহেতু অর্ধেক স্পিরিট আর অর্ধেক মানুষ ছিল আর হানবিশ যেহেতু একজন অমর ছিল, তাই খালিদ হানবিশের দেহকে বেছে নিয়েছে। কারণ সে যে খালিদ দেহটার মধ্যে ছিল এটা তো ধীরে ধীরে বয়স হলে আস্তে আস্তে মারা যাবে, তবে হানবিশকে তো যিনি অমর করে দিয়েছে, তাই সে হানবিশের ভেতরে থাকতে শুরু করে। যাই হোক, এখানে বড় একটা মারামারি লেগে যায়। মুতালিব এক পর্যায়ে কায়ংকে তলোয়ার দিয়ে আঘাত করে। কায়ং কোধুম টেনে হিচড়ে জিনির কাছে আসে। জিনি সবার কাছে অনুরোধ করতে থাকে কেউ একজন যেন ল্যাম্পটা নিয়ে তার মাস্টার হয়ে কায়ংকে বাঁচানোর উইশ করে। কিন্তু ওখানকার সবাই অনেক লোভী হয়ে গিয়েছিল। একজন ল্যাম্পটা উঠিয়ে নেয়, তবে সে 3টা উইশে নিজের জন্য খরচ করে ফেলে। শেষ উইশে সে বলে এই পুরো শহরে যেন আকাশ থেকে স্বর্ণ বর্ষিত হয়। কায়ং আস্তে আস্তে মারা যাচ্ছিল। মারা যাবার আগে সে জিনিকে খালিদের ওই রশি থেকে মুক্ত করে দেয়। এরপরই সে মারা যায়। আকাশ থেকে স্বর্ণ পড়তে থাকে। শহরের সবাই অনেক খুশি,
কিন্তু জিনি তার ভালোবাসা হারিয়ে অনেক কান্না করছিল। এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। যাই হোক, এবার জিনি এগিয়ে সবাইকে মারতে শুরু করে। প্রথমে সে গিয়ে মোতালিবকে মারে আর তার তলোয়ার ওখানেই ফেলে আসে। কায়নের মৃত্যুতে জিনি পাগল প্রায় হয়ে গিয়েছিল। সে পুরো শহরটা ধ্বংস করে দেয়। অতীতের এইসব স্মৃতি মনে আসায় জিনি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। মূলত ওই হানবিশের স্থলে তাকে এইসব দেখিয়েছে। সে এখানে হানবিশকে মুক্ত করে দেয়। এরপর দেখতে পায় তার পাস্ট সেলফ কায়নকে নিয়ে মরুভূমে ওই গাছের কাছে গিয়েছিল। সে ওখানে বসে কায়নের জন্য অনেকদিন পর্যন্ত দুঃখ করেছিল। ধীরে ধীরে কায়নের সুরের মাটিতে মিশে যায়। এরপর যিনি সৃষ্টিকর্তার কাছে তার শেষ উইশ চায়, সে যেন কায়নের সঙ্গে আবারও দেখা করতে পারে। এদিকে কোরিয়ায় সংরায় সবাইকে নিয়ে কায়নদের বাড়িতে আসে। সে গ্র্যান্ডমা জিয়ংকে জাদুকর বলছিল, তবে গ্র্যান্ডমা জিয়ং তখন বাড়িতে ছিল না। সে যখন এভাবে চিৎকার চেঁচামেচি করছিল, তখনই জাংহনের নকল মা এসে তাকে গাড়ি দিয়ে টক্কর দিয়ে দেয়, আর ওইখানে সংরায় মারা যায়। এদিকে জিনি কায়নের কাছে আসে। তার মুখে এই অবস্থা দেখে কায়ং বুঝতে পারে জিনের অতীতে সবকিছু মনে পড়ে গিয়েছে। এখানে জিনি নিজেকে কায়নের মৃত্যুর জন্য দোষ দিতে থাকে। তখন কায়ং বলে, অতীতে যা হয়েছে হয়েছে, এখন আমাদের ভবিষ্যতের দিকে খেয়াল রাখা উচিত। এরপর কোরিয়া ফিরে এসে সংরায়ের কাহিনী শুনে কায়ং গ্র্যান্ডমা জিয়ং আর জিম্মিকে জিনির ল্যাম্পের ভিতর লুকিয়ে নেয়। এখানে জিম্মি সবাইকে শব্দ থাকতে বলছিল। ওইদিকে জাংহন সাদিকে গান গাওয়ার জন্য ফোর্স করছিল। এদিকে কায়ং বকিয়নের কাছে আসে আর তাকে বলে, আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে দিব। এটার বিনিময়ে তোমার শেষ উইশটা তুমি আমার জন্য চাইবে। বকিয়গো টাকা নিয়ে নেয় আর শেষ উইশ কায়নের জন্য চেয়ে নেয়। এদিকে সাদি গান গাইতে বাধ্য হয়। জাংহন নিজের রশি দিয়ে নিজের কানগুলোকে নষ্ট করে নেয় যেন বাবার গাওয়া এই গানের এফেক্ট তার উপর না পড়ে। জিনি ওইখানে পৌঁছে যায়। তখন জাংহন সাদিকে মেরে ফেলে। মারা যাবার আগে সাদি জিনিকে বলে যায়, তুমি জাংহনকে মেরে ফেলো, নয়তো সে সবকিছু ধ্বংস করে দিবে। তখন জিনিও ওয়াদা করে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিবে। জাংহন তার লোকেদের নিয়ে কায়নের কাছে পৌঁছে যায় তাকে কোনো মতে শেষ উইশ করিয়ে ওই ল্যাম্পটা নিয়ে নিতে। তবে কায়ং কোনো উইশ করতে মানা করে দেয়। তখনই আমরা জানতে পারি শেষ উইশে বকিয়ং বলেছিল যখনই জিনের বিপদ হয় তখনই কায়ং যেন তার কাছে পৌঁছে যেতে পারে। তাই কায়ং জিনের কাছে চলে আসে। জাংহনদের সামনে নকল কায়ং ছিল। পর মুহূর্তে ওটা ভ্যানিশ হয়ে যায়। যাই হোক, এদিকে কায়ং জিনিকে মুক্ত করে নেয় আর রশিগুলো দিয়ে বলে যে এগুলো দিয়ে এবার আমরা জাংহনকে শায়েস্তা করব। জিনি চলে যায় জাহারার কাছে। এদিকে জাংহনরা বাইরে কায়ংকে খুঁজছিল। তখনই সেখানে মিজুন জিনের ল্যাম্প নিয়ে চলে আসে। এই বিশ্বাসঘাতকতা দেখে সেদি তো অবাক হয়ে যায়। তবে মিজুন মনে করিয়ে দেয় দুবাইতে বসে সে তাকে কি বলেছিল। সেদি তার প্যান্থার রূপে এসে তাদের আটকানোর চেষ্টা করছিল। এদিকে ডং ও জাহারার ওখানে চলে যায় আর জিনিকে আটকানোর চেষ্টা করে। তাদের মাঝে ভয়ানক একটা লড়াই হয় যেটাতে ডং হেরে যায়। তবে সে তখনও বলে যে জিনিকে একদিন মরতেই হবে, সে একটা পাপী। এদিকে গ্র্যান্ডমা জিয়ং বুঝতে পারে ডং এর কথা অনুযায়ী আজকে তার মৃত্যুর দিন। তাই সে জিনমের কাছে কায়ং-এর জন্য একটা মেসেজ বলে যে সে তাকে কতটা ভালোবাসে আর কায়ংকে আশপাশের মানুষকেও ভালোবাসতে হবে এবং তাদের উপর ভরসা করে বাঁচতে হবে। যাই হোক, এরপর লড়াইয়ে এক পর্যায়ে জিনমেকে বাঁচাতে গিয়ে গ্র্যান্ডমা জিয়ং এর দায়ে গুলি লাগে। তখন সে সাদের বেঁচে যাওয়া বাকি কয়েকটা রশি খেয়ে ফেলে। এরপরই সে মারা যায়। সাদে তার লোকেদের হুকুম করে জিয়নের পেট কেটে ওই রশিগুলো বের করতে। তবে সেটি তার নিজের জীবন দিয়ে তাদেরকে বাঁচায়। এদিকে হট্টগোল শুনে গ্রামের লোকেরা তখন ওইখানে পৌঁছে যায়। এদিকে জাংহন কায়ংকে ধরে নেয় আর তাকে ফোর্স করতে থাকে শেষ উইশ করে ফেলার জন্য। তবে কায়ং কিছুতেই তার কথা শুনছিল না। ওদিকে জিনি জাহারার গার্ডেনের বড় ওই ফুলটা কেটে ফেলে। ওইটাই ছিল জাংহুনের সোল ফ্লাওয়ার। ওটা কাটার সঙ্গে সঙ্গে জাংহুন মারা যায়। সবকিছু শেষ করে জিনি আর কায়ং যখন তাদের কাছে আসে তখন তারা জানতে পারে সেডি আর গ্র্যান্ডমা জিয়ং মারা গিয়েছে। এরপর গ্র্যান্ডমা জিয়ংয়ের ফিউনারাল করা হয়। এইদিকে 3টে উইশ করার পর যেহেতু সবাই জিনের ব্যাপারে ভুলে যায়, তাই বকিয়ং তার এখানে এতগুলো টাকা দেখে অনেক বেশি অবাক ছিল আর ভয় পেয়েছিল। এগুলো কি সে আবার কায়ংয়ের কাছ থেকে চুরি করলো নাকি? এদিকে কায়ং স্বাভাবিক হবার চেষ্টা করছিল।
ঘরের এখানে ওখানে গ্র্যান্ডমা জিয়ং তার জন্য 2-4টা করে নোট রেখে গিয়েছে। তাছাড়া গ্র্যান্ডমার বাড়ানো ওই রুটিন মেনটেন করে কায়ো ইমোশনস ফিল করার চেষ্টা করছিল। তখনই সে পোখিয়ং তার সঙ্গে দেখা করতে আসে। সে তার আগের ব্যবহারের জন্য কায়ালের কাছে ক্ষমা চায় আর জিজ্ঞাসা করে ওই টাকাগুলো কি সে চুরি করেছে। তবে কায়াম তাকে বলে দেয় এগুলো তারই টাকা, তারই প্রাপ্য। তবে সে এই টাকাগুলো ফিরিয়ে দেয় আর কায়ানকে রিকোয়েস্ট করে সে যেন তার ব্যাংকের চাকরিকে তাকে ফিরিয়ে দেয়। রাতের বেলা জিনমি কায়ানের কাছে আসে আর তাকে গ্র্যান্ডমা জিওংয়ের লাস্ট মেসেজ গুলো দেয়। এগুলো শোনার সাথে সাথে সে তার রুমে চলে যায় আর ল্যাম্পটাকে ঘষতে থাকে। তবে সারা রাত ঘষার পরও জিনি তার কাছে আসে না। হতাশ হয়ে সে ঘুমিয়ে পড়ে। তবে চোখ মেলতে সে নিজেকে মরুভূমিতে দেখতে পায়। এইখানে সে ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকে আর জিনিকে ডাকতে থাকে। অবশেষে জিনি তার সামনে আসে। জিনি বলে, তোমার শেষ উইশটা বাকি। এটা যদি তুমি নিজের জন্য চাও তাহলে আমি বাজিতে হেরে যাব আর আমাকে মরে যেতে হবে। তবে কায়ং চাইছিল অন্তত একটা দিনের জন্য হলেও সে সাধারণ মানুষ হবে, সমস্ত ইমোশন ফিল করবে। সে জেনিকে শেষ উইশে এটাই বলে, জিনি যেন তাকে একদিনের জন্য সমস্ত ইমোশন ফিল করার শক্তি দেয়। তখন জিনি তার সামনে ঝুঁকে নিজের লাভ কনফেশন করে আর তার শেষ উইশ একসেপ্ট করে নেয়। এরপর জিনিকে মারার জন্য নিয়ে যাওয়া হয়। আর এই এক মুহূর্তে কায়ানের উপর পুরো 28 বছরের সব ইমোশনস গুলো ভেঙে পড়ে। পাগলের মতো কান্না করতে থাকে সে মরুভূমির মাঝে বসে। 3টা উইশ করার পর সে জিনির ব্যাপারে ভুলে গিয়েছে। তবে জিনমি আর গ্র্যান্ডমার ভালোবাসা আর কষ্ট মনে করে সে পাগলের মতো কান্না করতে থাকে। এদিকে জিনি ওই গাছের কাছে চলে যায় যেখানে ডং তাকে মারার জন্য অপেক্ষা করছিল। এখানে ডং বলে আগামীকালই কায়ং মারা যাবে। জিনি অনুরোধ করতে থাকে কায়ংকে যেন বাঁচিয়ে রাখা হয়। তবে ডং তার কোনো কথা না শুনে এক আঘাতে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এদিকে মিজুন চলে আসে কায়ংয়ের কাছে আর তাকে জিনির ওই স্মৃতিগুলো গিফট করে দিয়ে তার কাছে ক্ষমা চায়। এবার জিনির কথা মনে করে কায়ং আরো কাঁদতে থাকে। এই কাজ করার জন্য মিজুন মারা যায় আর সকাল হতে হতে কায়ংও মারা যায়। এই খবরটা যখন জিনমের কাছে আসে তখন যেন তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। পুরো গ্রাম কায়ংয়ের মৃত্যুতে আফসোস করে। আর এখানেই না, গল্প এখানেই শেষ হয় না। মিরাকিউলাসে কায়ং একটা জিনিয়া হয়ে ফিরে আসে আর প্রথমেই সে তার বান্ধবী জিনমের কাছে যায়। জিনমের প্রথম উইশ ছিল প্রতি বুধবার তাদের 2 বান্ধবীর রেস্টুরেন্টে সি ফুড খেতে যাওয়ার নিয়মটা যেন কখনোই ভঙ্গ না হয়। তার দ্বিতীয় উইশ ছিল গ্রামের সব গরিব বাচ্চারা যেন তার ডেন্টাল ক্লিনিকে ফ্রি চিকিৎসা নিতে আসতে থাকে। এরপর কায়ং বলে, তৃতীয় উইশ করলে তুমি কিন্তু আমার ব্যাপারে ভুলে যাবে। তখন জিনমিও আরোই উইশ করে না। তবে আস্তে আস্তে জিনমি বুঝতে পারে যে কায়ং এখনো জিনিকে অনেক মিস করে। তাই একদিন সে তার তৃতীয় উইশে বলে কায়ং যেন তার সবচেয়ে প্রিয় মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে জিনমি কায়ংয়ের ব্যাপারে ভুলে যায়। চেরি ব্লসমের দিন জিনি ফিরে আসে। তারা দুইজন একে অপরকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে কায়ং বলে, আমি এখন জিনিয়া, তাই এই পৃথিবীর বেস্ট জিনি অথবা জিনিয়া যাই বলো সেটা এখন থেকে আমি। জিনি বলে, না, বেস্ট জিনি আমি ছিলাম আর আমিই থাকবো। এই দিয়ে তারা খুনসুটি করতে থাকে। এরপর গল্প অনেক বছর সামনে নিয়ে যাওয়া হয়। জিম্মির এখন বয়স হয়ে গিয়েছে। সে বলতে থাকে এই দুবাইতে আসলে তার কেন জানি মনে হয় কায়ান তার অনেক বেশি কাছে আছে। ওখানেই আমরা জিনি আর কায়ানকে ডান্স করতে দেখি। জিনি ভুলে কায়ানের ড্রেসে পা দিয়ে ফেলে। তখন কায়ং বলে, গত 50 বছর ধরে আমরা এই ডান্স করে যাচ্ছি, তাও তোমার ভুল হয়? জিনি তাকে সরি বলে। তখনই তারা দুইজন নতুন মাস্টার পায়। তারা একে অপরকে গুড লাক বলে চলে যায় যার যার মাস্টারের উইশ পূরণ করতে। আর এই হ্যাপি এন্ডিং এর সঙ্গেই আমাদের আজকের ড্রামা শেষ হয়ে যায়।